ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করছি। আমাদেরকে বলা হলো যে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে। হ্যাঁ, সাপোজ সেটা হচ্ছে সিতে। হ্যাঁ, যে হচ্ছে সিতে বা বা সি প্লাস প্লাসে বা জাভাতে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে। আচ্ছা, তো এখন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করতে চাইবো তখন আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে এটার মধ্যে কি কি ফিচার থাকবে। তো লাইব্রেরির কি কি ফিচার থাকে? লাইব্রেরির ফিচার থাকে, লাইব্রেরির মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের ইনফরমেশন থাকে, স্টুডেন্টের নাম থাকে, আইডি থাকে, ডেট অফ বার্থ থাকে। লাইব্রেরিতে অনেক বই থাকে, বইয়ের নাম থাকে, বইয়ের এডিশন থাকে, বইয়ের আইএসবিএন নাম্বার থাকে। আর কি ফিচার থাকে? স্টুডেন্টরা বই বড় করতে পারে, একটা সার্টেন পিরিয়ডের জন্য বড় করতে পারে। ওই বইটা যখন আবার সে জমা দিবে, জমা দিলে সে দেখবে যে সে 8 দিনের জন্য নিচ্ছে বা 7 দিনের জন্য নিচ্ছে। যদি সময় মতো জমা দেয় তাহলে সমস্যা নাই, যদি সময় মতো জমা না দেয় তাহলে একটা ফাইন হবে। সে যতদিন পরে দিবে ততদিন ওই ফাইনটা হতে থাকবে। ওকে, সো এইগুলাই হচ্ছে আমাদের আমাদের সাধারণত লাইব্রেরি ফিচার। আচ্ছা, তো আমরা অত কিছু নিয়ে চিন্তা করব না। আমাদের লাইব্রেরি যেহেতু, তো লাইব্রেরির মধ্যে আমাদের মানে বই থাকে, এটা আমরা জানি যে লাইব্রেরিতে আমাদের বই থাকবে। আচ্ছা, তো লাইব্রেরিতে বই যে থাকবে, এই বইগুলা রাখার জন্য আমাদের তো মানে কোন একটা ভেরিয়েবল নিতে হবে বা ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে। তো আমরা আমরা ফার্স্টে চিন্তা করি আমাদের যে লাইব্রেরি সিস্টেম, লাইব্রেরির মধ্যে আমার হচ্ছে বই থাকবে, তাহলে বইয়ের নাম থাকবে। তাহলে আমরা নেম নামক একটা ভেরিয়েবল নেই। তাহলে নেমের এটা টাইপটা হবে কি? নেমের টাইপটা হওয়া উচিত কি? স্ট্রিং, রাইট। তো স্ট্রিং যদি হয় অ্যারে অফ ক্যারেক্টার নেই, অর্থাৎ একটা বইয়ের নাম থাকবে। আচ্ছা, আর বইয়ের কি থাকে? আপনার বইয়ের সাপোজ এডিশন থাকতে পারে, ঠিক না? একটা বইয়ের এডিশন থাকে সাধারণত, আমরা হচ্ছে edition। আরো হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে আপনার রাইটার নেম থাকতে পারে, আইএসবিএন নাম্বার থাকতে পারে, তারপরে আপনার একটা বইয়ের প্রাইস কত সেটা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ নেম থাকবে আর হচ্ছে এডিশন থাকবে। আচ্ছা, তো এই যে নেম, এখানে আমরা কয়টা নেম রাখতে পারবো? একটা নেম, ঠিক না? একটা বইয়ের একটা নেম রাখতে পারবো। একইভাবে এডিশন, এডিশনের মধ্যে আমরা একটা ইন্টিজার নাম্বার রাখতে পারবো। আচ্ছা, তাহলে একটা বইয়ের জন্য আমরা এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে রাখতে পারবো। এখন আমাদের সাপোজ এরকম 100টা বই আছে, তো 100টা বইয়ের জন্য তাহলে কিন্তু আমার 200টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন প্রতিটা বইয়ের মধ্যে যেহেতু আমাদের এই দুইটা করে ইনফরমেশন থাকবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি এখানে বলেন তো? সরি, স্ট্রাকচার। স্ট্রাকচার, এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা একটা স্ট্রাকচারের মধ্যে এই দুইটাকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করে? স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য আমরা একটা কিওয়ার্ড লিখতে পারি এখানে, স্ট্রাক্ট, এবং তারপরে হচ্ছে স্ট্রাকচার। আপনার উইন্ডোটা মনে হয় শেয়ার করা নাই। স্যার স্ক্রিনটা শেয়ার করা নেই। সরি। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে নেম, আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এডিশন। এখন এটা যেহেতু প্রত্যেকটা বইয়ের যেহেতু এই দুইটা ইনফরমেশন থাকবে, তো এটাকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য আমরা একটা কিওয়ার্ড দিলাম এখানে স্ট্রাক্ট, আর স্ট্রাকচারটার নাম দিলাম হচ্ছে বুক। এই স্ট্রাকচারটা শুরু, এই স্ট্রাকচারটা শেষ। তাহলে এটা কি করলাম আমরা? এটা আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম। এটা ডিক্লেয়ার করার জন্য আমরা স্ট্রাক্ট নামক কিওয়ার্ডটা লিখেছি আর স্ট্রাকচারের নাম দিয়েছি বুক। অর্থাৎ এটা একটা বইয়ের স্ট্রাকচার। তার মানে একটা বইয়ের স্ট্রাকচারটা এরকম হবে, একটা বইয়ের মধ্যে নাম থাকবে, একটা বইয়ের মধ্যে এডিশন থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটা ভেরিয়েবল নেই বা একটা বইয়ের ইনফরমেশন রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? স্ট্রাক্ট বুক, আর এখানে সাপোজ আমি দিলাম হচ্ছে বুক 1। এটা করলে কি হইলো? আমার বুক 1 একটা ভেরিয়েবল নেই। এটা কি টাইপের ভেরিয়েবল? এটার মধ্যে কি রাখতে পারবো আমরা? স্যার বইয়ের নাম, অর্থাৎ এই যে এইটা ছিল আমার একটা ভেরিয়েবল ডিক্লারেশন, এটা এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। এই এক্স এর মধ্যে আমরা একটা ইন্টিজার নাম্বার রাখতে পারতাম। এটা টাইপ, এই যে ইন্ট, এই ইন্টটা ছিল আমাদের বিল্ট ইন টাইপ।
আমরা যেখানে একটা ইন্টিজার নাম্বার রাখতে পারতাম। একইভাবে এটাও আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, বুক ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল। এটা কি টাইপের ভেরিয়েবল? এটা হচ্ছে বুক টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, এটা আমরা নিজেরা তৈরি করছি একটা স্ট্রাকচার। এই বুক ওয়ানের মধ্যে আমরা একটা বইয়ের ইনফরমেশন রাখতে পারবো। তাহলে সেটা এটা মানে কি, অর্থাৎ বুক ওয়ানের মধ্যে আমার একটা নেম আছে আর একটা এডিশন আছে। অর্থাৎ আমি বুক ওয়ানের মধ্যে নেম রাখতে পারবো, এডিশন রাখতে পারবো। এটাকে কিভাবে অ্যাক্সেস করি আমরা? বুক ওয়ান ডট নেম অথবা বুক ওয়ান ডট এডিশন, এইভাবে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে বুক ওয়ানটাকে কিন্তু সরাসরি আমরা কোনো কিছু করতে পারবো না। বুক ওয়ানের মধ্যে নেম আছে, বুক আবার বুক ওয়ানের মধ্যে এডিশন আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার এই বুক ওয়ানের মধ্যে একটা বইয়ের ইনফরমেশন রাখলাম। আচ্ছা, তাহলে এখন আমি কি করি দেখেন, আরেকটা বইয়ের ইনফরমেশন রাখতে চাই, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে বুক টু। অর্থাৎ এখন আমার বুক টু এর মধ্যেও একটা নেম আছে আর একটা এডিশন আছে। এই নেম কিন্তু আলাদা, এই নেম কিন্তু আলাদা। এটা হচ্ছে বুক ওয়ান এর নেম, এটা হচ্ছে বুক টু এর নেম। অর্থাৎ এটাকে অ্যাক্সেস করবো কিভাবে? বুক টু ডট নেম এবং বুক টু ডট এডিশন। ওকে, এভাবে যদি আরেকটা বই রাখতে হয়, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ বুক থ্রি। তাহলে বুক থ্রি এর মধ্যে আমার নেম আছে, এডিশন আছে। অর্থাৎ এই প্রত্যেকটা টাইপ হচ্ছে বুক, মানে প্রত্যেকটার মধ্যে আমরা একটা বইয়ের ইনফরমেশন রাখতে পারবো। এখানে যদি আরো অনেকগুলো ভেরিয়েবল থাকতো, মানে আরো অনেকগুলো প্রপার্টিস থাকতো, তাহলে আমরা এখানে প্রত্যেকটা বুক ওয়ানের মধ্যেও সেই প্রপার্টিস গুলো আমাদের থাকতো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এরকম মনে করেন আমাদের কাছে প্রায় 1000টা বই, তাহলে কি 1000টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা? নিশ্চয়ই না। আমরা কি করতে পারি তাহলে এখানে? বুকের একটা অ্যারে বানাতে পারি। বুক একটা অ্যারে বানাতে পারি, রাইট। অর্থাৎ আমরা এখানে বুকস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, বুকস নামক একটা অ্যারে। এই অ্যারের সাইজটা দিয়ে দিই হচ্ছে আমরা 100। তাহলে কি হলো, এই যে সাপোজ আমরা যদি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, সাপোজ এ একটা অ্যারে, এটার সাইজ ছিল 10, অর্থাৎ এ একটা অ্যারে হইতো, এবং হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমরা একটা করে ইন্টিজার নাম্বার রাখতে পারতাম। এখানে একটা ইন্টিজার, এখানে একটা ইন্টিজার, এখানে একটা ইন্টিজার। এখানে আমরা কিন্তু এটা কখনই করতে পারতাম না, এখানে ইন্টিজার, এখানে ফ্লোট, এখানে ক্যারেক্টার, এটা পারতাম না। কারণ অ্যারে ডেটা স্ট্রাকচারটা হচ্ছে আপনার, মেমোরি অ্যালোকেশন হচ্ছে আপনার হোমোজেনিয়াস, মানে একই গোত্রের বা সমগোত্রের। অর্থাৎ এটাকে আমরা যেই টাইপের ডিক্লেয়ার করব, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে একই টাইপের ডাটা রাখতে হবে। এই কারণে এটাকে বলা হয় হোমোজেনিয়াস। সো একইভাবে এখানেও যখন আমরা বুকস নামক একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এটা কিভাবে আছে, এই বুকস নামক একটা অ্যারে আছে এখানে। এখানে সাপোজ আপনার 100টা পর্যন্ত ইন্ডেক্স আছে। এখানে এই প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে, এটার মধ্যে আপনার একটা নেম আছে, এটার মধ্যে আপনার একটা এডিশন আছে, এটার মধ্যে একটা নেম আছে, এটার মধ্যে একটা এডিশন আছে, এটার মধ্যে নেম আছে, এটার মধ্যে এডিশন আছে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে একটা নেম, একটা এডিশন আছে। এটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা কি করতে পারি, এই যে বুকস এর 0 নাম্বার ইন্ডেক্সের নেম, একইভাবে বুকস এর 0 নাম্বার ইন্ডেক্সের এডিশন। সিমিলারলি আপনার বুকস এর 1 নাম্বার ইন্ডেক্সের নেম, বুকস এর 1 নাম্বার ইন্ডেক্সের এডিশন। এভাবে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আইডি লিখতে হবে না, আইডি লিখে সময় নষ্ট করতে হবে না। অ্যাটেন্ডেন্স দিয়ে কি করবেন, শেখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি স্ট্রাকচারটা আশা করি মোটামুটি সবার, আশা করি যাদের ক্লিয়ার ছিল না, আমরা আবার একটু দেখে নিলাম। এবার দেখেন, আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করি। স্ট্রাক্ট, এই যে আমার স্ট্রাক্ট ছিল বুক, আমরা এটাই আবার লিখে দাঁড়ান বুক। এখানে আমার একটা ছিল কি ক্যারেক্টার, এখানে নিয়েছিলাম আমি হচ্ছে নেম। ওকে ফাইন, এটাই রাখতেছি। এখানে রেখেছিলাম আমরা একটা এডিশন। ওকে, এটাই রাখি। আর এখানে তো আমরা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কিংবা এখানে কিন্তু দিয়ে দিতে পারি, সাপোজ এখানে বুক 1 দিয়ে দিতে পারি। এভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তাহলে বুক 1 দিলাম। এটা আমরা হচ্ছে কি রেখেছিলাম, বুক 1 এর মধ্যে নেম আছে, এডিশন আছে। এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি না, একটু মানে অন্যভাবে, জাস্ট হচ্ছে বোঝার সুবিধার জন্য, যে বুক 1 এর মধ্যে আমাদের নেম আছে, বুক 1 এর মধ্যে এডিশন আছে। এভাবে লিখতে পারি না?
আবার যদি আরেকটা ভেরিয়েবল নেই এখানে, সেটা হচ্ছে সাপোজ আমাদের বুক টু, আমাকে একটু বোকা দিয়ে নি। এই শাকির আহমেদ, এখন বাজে কয়টা? শাকিল, ক্লাস করতে আসছে, মনে চাইছে আসছে, একটু পরে আবার চলে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আমাদের বুক ওয়ান। বুক ওয়ানের মধ্যে নেম আছে, বুক ওয়ানের মধ্যে এডিশন আছে। আরেকটা ভেরিয়েবল হচ্ছে বুক টু, তার মানে আমরা বলতে পারি যে বুক টু এর মধ্যে তাহলে আমাদের একটা নেম আছে আর একটা এডিশন আছে। তার মানে বুক ওয়ান আলাদা জিনিস। স্যার আমার এই জন্য স্যার আবার লগ ইন করতে। আচ্ছা, সরি, ওকে। তারপরে আবার বুক থ্রি, তার মানে হচ্ছে এই যে বুক থ্রি, এখানে হচ্ছে নেম আছে, এখানে হচ্ছে এডিশন আছে। ঠিক আছে, আমরা আলাদা আলাদা হচ্ছে বাক্স করে বুঝাইলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচারের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। ফর এক্সাম্পল, এখানে আমার এটা হচ্ছে বুক না লিখে এটাকে আমি নাম দেই হচ্ছে, আগেরটা ছিল আমার এটা একটা বইয়ের ইনফরমেশন, এটার নাম দিয়ে আমি সাপোজ লিস্ট। ওকে, এখানে আমার বুক ওয়ান, বুক টু, বুক থ্রি এগুলো না দিয়ে আমরা এবিসি দিই। তার মানে একটা দিলাম হচ্ছে এ, একটা দিলাম বি, একটা দিলাম সি। ওকে, তাহলে এ হচ্ছে আমার এখানে একটা বাক্স, বি হচ্ছে আরেকটা, সি হচ্ছে আরেকটা। ঠিক আছে, আচ্ছা, এটার ভিতরে কি কি আছে? তাহলে এটার ভিতরে নেম আছে, এডিশন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেমটাকে বাদ দিই, এডিশনটাকে বাদ দিই। আমরা এখানে নেম এডিশন না দিয়ে অন্য কোনো ভেরিয়েবল নেই, আমি একটা সহজ জিনিস নেই, একটা ইন্টিজার নেই, এটার নাম দিই হচ্ছে ডেটা। অর্থাৎ আমার তাহলে প্রত্যেকটার মধ্যে এ এর মধ্যে একটা করে ডেটা আছে, বি এর মধ্যে আমার একটা ডেটা আছে, সি এর মধ্যে আমার একটা ডেটা আছে। আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম সাপোজ ডি, তার মানে হচ্ছে ডি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এটার মধ্যে তাহলে আমার একটা ডেটা আছে। এরকম আরেকটা ভেরিয়েবল হলে ওইটার মধ্যে ডেটা থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই, এটার নাম দেই হচ্ছে সাপোজ নেক্সট। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি খুবই অসুস্থ স্যার, আমি ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না। আমি তো কুইজটা দেওয়ার জন্য মানে শুয়ে শুয়ে কুইজ দিছি স্যার। ক্লাসে অ্যাটেন্ড করার তো কোনো দরকার নেই, বলে দিয়েছি আপনি ক্লাব মানে স্যার রেকর্ডে। ডেস্কটপে বসে থাকতে হইতেছে তো। সমস্যা নাই তো, ক্লাস তো আপনি পরে লেকচার দেখে নিয়েন, অসুবিধা নাই তো। আচ্ছা, 2 দিন ধরে অনেক জ্বর স্যার, আমি ইয়েটা শেষ করতে পারি না, অ্যাসাইনমেন্টের কাজগুলো স্যার শেষ করতে পারি না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্টে থাকেন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমার একটা করে ডেটা আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, ডি একটা ভেরিয়েবল। এটা হচ্ছে কি টাইপের ভেরিয়েবল? লিস্ট টাইপের ভেরিয়েবল। অর্থাৎ এ এর মধ্যে ডেটা আছে, তারপর বি এর মধ্যে ডেটা আছে, সি এর মধ্যে ডেটা আছে, ডি এর মধ্যে ডেটা আছে। এখন দেখেন আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি নেক্সট। এখন ভেরিয়েবল তো এইভাবে নেওয়া যাবে না, এটা টাইপ তো দিতে হবে। এটা মনে করি কোন একটা কিছু, মনে করি এটা টাইপটা হচ্ছে ইন্ট, আমরা হচ্ছে ধরে নিলাম এটা টাইপ ইন্ট। তার মানে কি আমার প্রত্যেকটার মধ্যে আমার নেক্সট আছে, এটার মধ্যে নেক্সট আছে, এটার মধ্যে নেক্সট আছে, এটার মধ্যে নেক্সট আছে। ওকে, ঠিক আছে। এইবার আসেন আমরা একটু অ্যাড্রেস নিয়ে কথা বলি। ঠিক আছে, অ্যাড্রেস ব্যাপারটা কি আপনারা হয়তো বাসায় দেখেছেন একটু, বা আমরা আবার একটু ইয়ে করি। আমরা যখনই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এইরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, এটার কিন্তু আপনার দুইটা পার্ট থাকে, তারা অবশ্যই জানেন। এটা কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে অ্যাড্রেস। আমরা কিন্তু সবসময় সাধারণত ভ্যালু নিয়ে কাজ করি, মানে এক্স এর মান ইনপুট নেই, আউটপুটে দেখাই। বাট প্রত্যেকটা অ্যাড্রেসের কিন্তু, প্রত্যেকটা ভেরিয়েবলের কিন্তু একটা করে অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা, আপনি যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ওই ভেরিয়েবলের কিন্তু একটা করে অ্যাড্রেস আছে। হয়তো আমরা অ্যাড্রেসটা নিয়ে আমরা হচ্ছে কাজ করি না খুব একটা এখন, বাট অ্যাড্রেস কিন্তু ঠিকই থাকে। এখন এই অ্যাড্রেসটা কি টাইপের হয় বলেন তো? কোন টাইপের নাম্বার হয়? ইন্টিজার পয়েন্টার টাইপের স্যার। নাম্বার সিস্টেম কি কি নাম্বার সিস্টেম আছে বলেন তো? স্যার নাম্বার হেক্সাডেসিমাল বাইনারি হেক্সাডেসিমাল থাকে স্যার।
রাইট, ইন্টিজার কিন্তু নাম্বার সিস্টেম, ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। আমার কোশ্চেন ছিল এখানে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম হচ্ছে 4 ধরনের। একটা কি বাইনারি, আরেকটা কি ডেসিমাল, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসটা কি টাইপের হয়? অ্যাড্রেসটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। Hexadecimal. হেক্সাডেসিমালের বেস কত? স্যার 16। 16। হ্যাঁ, অর্থাৎ এটা 0 1 2 3 এরকম করতে করতে 9, 9 এর পরে A B C D E F, এই 16টা ডিজিট দিয়ে যে কোনো কম্বিনেশনের কোনো নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এই অ্যাড্রেসটা সেই হেক্সাডেসিমাল টাইপের হয়। অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবলেরই একটা অ্যাড্রেস থাকে, এটা হেক্সাডেসিমাল টাইপের হয়। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি এই যে এ বি সি ডি এগুলোও তো একটা ভেরিয়েবল, ঠিক না? এগুলোরও তো একটা অবশ্যই অ্যাড্রেস আছে, হেক্সাডেসিমাল টাইপের কোনো অ্যাড্রেস আছে। আমরা ধরে নিচ্ছি, জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এ একটা ভেরিয়েবল, এটার অ্যাড্রেসটা হচ্ছে সাপোজ FF0, আমরা ধরে নিলাম এটা। তারপরে বি একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছি, এটার অ্যাড্রেসটা হচ্ছে FF1। সি একটা ভেরিয়েবল, এটার অ্যাড্রেসটা ধরে নিলাম আমরা FF2। ডি একটা ভেরিয়েবল, এটার অ্যাড্রেসটা ধরে নিলাম আমরা FF3। জাস্ট আমরা হচ্ছে ধরে নিলাম এটাকে, ঠিক আছে? আমরা কনসিডার করলাম। আচ্ছা, এবার এটা যে ধরলাম, এতে আমার লাভটা হলো কি দেখেন। এখন আমরা যেটা করব, এই যে আমার এখানে ডেটা, এটা তো হচ্ছে ইন্টিজার টাইপের, আমি হচ্ছে ডেটার মধ্যে এখানে 10 রাখলাম, এখানে ডেটার মধ্যে 20 রাখলাম, এখানে ডেটার মধ্যে 30 রাখলাম, এখানে ডেটার মধ্যে 40 রাখলাম, ফাইন, এখানে ইন্টিজার নাম্বার রাখলাম। আচ্ছা, নেক্সট এর মধ্যে আমরা করলাম কি, এই যে এইটার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা রাখলাম, অর্থাৎ FF1 টা রাখলাম। এই নেক্সট এর মধ্যে এইটার অ্যাড্রেসটা রাখলাম, অর্থাৎ FF2 রাখলাম। এই নেক্সট এর মধ্যে এইটার অ্যাড্রেসটা রাখলাম, অর্থাৎ FF3 রাখলাম। তাইলে এইটার নেক্সটে যেহেতু এইটা আছে, এইটার অ্যাড্রেসটা আছে, তাহলে আমরা বলতে পারি না এটা নেক্সটে এইটা, এটার নেক্সটে এইটা, এটার নেক্সটে এইটা। এটাকে আমরা ভিজুয়ালি এইভাবে দেখাতে পারি না যে এখানে অ্যাড্রেসটা এখানে এখানে লেখা মানে আমরা ভিজুয়ালি দেখাবো এইটার সাথে এটার লিংক, এটার অ্যাড্রেসটা এখানে মানে হচ্ছে এটার সাথে এটার লিংক, এটার সাথে অ্যাড্রেস এখানে রাখা মানে হচ্ছে এটার সাথে এটার লিংক। এই যে আমরা অ্যাড্রেস গুলাকে এখানে রেখে আমরা একটা লিংক তৈরি করে একটা লিস্ট তৈরি করলাম, দিস ইজ কল্ড লিংক লিস্ট। ওকে, জি স্যার। ফাইন। So structure কিরকম লিঙ্ক লিস্ট মেইনটেইন করে? স্ট্রাকচার লিংক লিস্ট মেইনটেইন করে বলতে আপনার তো প্রতিটার মধ্যে তো এরকম আপনার ফিল্ড লাগবে, যেমন হচ্ছে নেক্সট, এই নেক্সটটা তো আপনার এই 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 নেক্সটটা তো আপনার হচ্ছে এই যে আমরা 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 হচ্ছে অ্যাড্রেস রাখার জন্য ইউজ করব, ইউজার তো আর এটা দেখবে না, ঠিক না? আপনি যদি সিতে কোনো একটা লিংক লিস্ট তৈরি করেন তাহলে তো বা সি প্লাস প্লাসে তাহলে স্ট্রাকচার লাগবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনারা এটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারেন। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে হ্যান্ডেল করা যায় স্যার? অবজেক্ট ওরিয়েন্টেড আপনারা হচ্ছে অবজেক্ট করেন নাই, আপনারা ক্লাস করছেন, অবজেক্ট করছেন, ওইখানে আপনারা হচ্ছে মাল্টিপল ফিল্ড দিতে পারেন না? হ্যাঁ দিতে পারি স্যার, দিতে পারেন না? পয়েন্টারটা লাগে না স্যার, এজন্য জিজ্ঞাসা করতেছিলাম আর কি। জি জি, ওইখানে তো স্যার পয়েন্টারটা লাগে না, এমনি তো হয়। এখানে পয়েন্টার লাগবে না, এখানে আমাদের পয়েন্টার লাগতেছে অ্যাড্রেস রাখার জন্য, ওইখানে আপনি তাহলে ওইটা হচ্ছে অন্যভাবে রাখবেন। আচ্ছা, আচ্ছা স্যার। এটার কনসেপ্টটা দেখি আগে। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা নেক্সট এর মধ্যে এই যে একটা অ্যাড্রেস রাখলাম, তাইলে এখানে নেক্সট এর আমরা টাইপ কি দিচ্ছি? ইন্টিজার। কিন্তু এখানে কি আমরা কোন ইন্টিজার নাম্বার রাখতেছি? এখানে কি কোন ইন্টিজার নাম্বার রাখতেছি আমরা? নো স্যার। না। তাহলে এখানে কি আমরা এটাকে ইন্ট দিতে পারবো? না না। স্যার। তাহলে এই নেক্সট এর টাইপটা কি হবে বলেন তো? স্যার এখানে তো পয়েন্টার টাইপের হবে। আচ্ছা, যদি কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাড্রেস রাখি, ওইটার টাইপটা অবশ্যই আমাদের পয়েন্টার হবে। এটা তো জানি আমরা। এটা কি জানতাম আমরা? জি স্যার, জি স্যার।
আচ্ছা তাইলে এখন বলেন তো এটার টাইপটা কি হবে এখন? স্যার এটা টাইপ পয়েন্টার হবে স্যার। স্যার স্ট্রাক্ট লিস্ট হয়েছে। টাইপ আমার হচ্ছে পয়েন্টার তো হচ্ছে আমার ভেরিয়েবলের যে নেমটা দিছি ওই নেমটার আগে এখানে হচ্ছে পয়েন্টার দিছি, বাট এটা টাইপটা কি হবে? এটা টাইপ ইন্টিজার হবে নাকি ক্যারেক্টার হবে নাকি ফ্লোট হবে নাকি অন্য কোনো কিছু হবে? স্যার স্ট্রাক্ট লিস্ট স্যার ইন্টিজারই হবে মেবি। আচ্ছা ইন্টিজার হবে বলতেছেন। আচ্ছা এটাকে আপনি এভাবে চিন্তা করেন, সাপোজ এখানে আপনি দিলেন হচ্ছে ইন্টিজার এক্স, এখানে এক্স কি একটা ভেরিয়েবল ঠিক না? এক্স এর মধ্যে আপনার এক্স এর কিন্তু একটা আপনি ভ্যালু নিতে পারবেন, ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন, আবার এক্স এর কিন্তু একটা অ্যাড্রেসও আছে। বাট এক্স এর অ্যাড্রেসটা যদি আপনি অন্য কোথাও রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে পয়েন্টার টাইপের, এবং ওইটার টাইপটাও ইন্টিজার হতে হবে। অর্থাৎ ওয়াই হচ্ছে কি একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এই ওয়াই এর মধ্যে আপনি ওয়াই যেহেতু ইন্টিজার, এই ওয়াই এর মধ্যে আপনি আরেকটা ইন্টিজারের অ্যাড্রেস রাখতে পারবেন। আবার বলতেছি, ওয়াইটাকে যখন আপনি পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করলেন, মানে ওয়াই একটা হচ্ছে পয়েন্টার টাইপের ভেরিয়েবল, এই ওয়াই এর টাইপটা হচ্ছে ইন্ট, অর্থাৎ আপনি আরেকটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আপনি এর মধ্যে রাখতে পারবেন। সিমিলারলি আপনি এখানে দেখেন এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, ডি একটা ভেরিয়েবল। এখন এ ভেরিয়েবলটা কি টাইপের বলেন তো? Integer. এই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের। স্ট্রাকচার Structure type. এই ভেরিয়েবলটা কি এ এর মধ্যে আপনি কোন ইন্টিজার রাখছেন? না স্যার। তাহলে ইন্টিজার বললেন কিসের জন্য? আগে কি ছিল? এটা ছিল স্ট্রাকচার একটা কি? একটা হচ্ছে বুক টাইপের ভেরিয়েবল ছিল না একটা, এক একটার মধ্যে বই ইনফরমেশন রাখতাম, অর্থাৎ স্ট্রাকচারের নামটা যেটা ছিল ওই টাইপের ভেরিয়েবল ছিল না? অর্থাৎ এই এটা কি? এটা হচ্ছে একটা লিস্ট টাইপের ভেরিয়েবল না? এর মধ্যে আমি একটা লিস্টের ডাটা রাখতেছি না, রাইট? জি স্যার। অর্থাৎ এ হচ্ছে আমার একটা লিস্ট টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এ কিন্তু ইন্টিজার না, ক্যারেক্টার না, ফ্লোট না, এ হচ্ছে আমার লিস্ট টাইপের ভেরিয়েবল। অর্থাৎ আমরা যদি এটাকে আলাদা লিখতাম তাহলে এইভাবে লিখতাম যে স্ট্রাক্ট লিস্ট এ, অর্থাৎ এ হচ্ছে একটা আমার লিস্ট টাইপের ভেরিয়েবল। তাইলে এইটা হচ্ছে লিস্ট টাইপের ভেরিয়েবল, এটাও লিস্ট, এটাও লিস্ট, এটাও লিস্ট। এখন আমি যে অ্যাড্রেসটা রাখতেছি, অ্যাড্রেসটা কোন টাইপের ভেরিয়েবলে রাখতেছি? অ্যাড্রেসটা যে রাখতেছি এই যে ff1, এই অ্যাড্রেসটা কার? এটা এই যে ff1 এই অ্যাড্রেসটা কার? আরেকটা লিস্ট টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস না? জি জি স্যার। তার মানে কি এখানে তাহলে লিস্ট হবে না? যে আমি নেক্সট এর মধ্যে যে অ্যাড্রেসটা রাখবো ওইটা হচ্ছে লিস্ট টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস। এই যে এটার সাথে কম্পেয়ার করেন আপনি, এখানে ওয়াই এর মধ্যে অ্যাড্রেস রাখতাম, এটা যেহেতু ইন্ট ছিল সো আরেকটা ইন্টিজারের অ্যাড্রেস রাখতে পারতাম। একইভাবে এখানেও নেক্সট এর টাইপটা হচ্ছে লিস্ট, অর্থাৎ এটাই হচ্ছে লিস্ট, অর্থাৎ এই নেক্সট এর মধ্যে আরেকটা লিস্ট টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারবো। মানে কোন টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখবো ওই টাইপটাই আমরা এখানে দিলাম, অর্থাৎ লিস্ট। এটা ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখলাম এখানে কি করলাম। এখন হচ্ছে নেক্সট এই যে একজন জিজ্ঞেস করলেন যে এই যে আপনার এটা কি স্ট্রাকচার টাইপের হতে হবে নাকি? আমার এখানে আমরা হচ্ছে অ্যারে দিয়ে যেই কাজগুলো করতাম লিংক লিস্ট দিয়ে কিন্তু আমরা এখন সেই কাজগুলোই করব। এটা সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে ফুল ডাইনামিক, এটা যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করব, আমরা বেশিও নেব না কমও নেব না। তাহলে এখন দেখা গেছে আমাদের এটা হচ্ছে দেখেন এই লিংকটা হচ্ছে একদিকে, এটাকে আমরা বলি সাধারণত লিনিয়ার লিংক লিস্ট বা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গুলার লিংক লিস্ট। এরকম এই পাশে থাকতে পারে, এই পাশে থাকতে পারে, উপরে নিচে থাকতে পারে, অ্যাঙ্গেলে থাকতে পারে। তো এই যে মানে লিংক করানোর জন্য যেগুলা, এগুলা তো আর ইউজারের কাজ না, ইউজার হচ্ছে শুধুমাত্র সাপোজ এটা নিয়ে কাজ করবে, আর বাকি কাজগুলোর জন্য আমরা হচ্ছে আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, ওগুলা দিয়ে আমরা হচ্ছে লিংক করবো। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আসতেছি, অত ডিটেইলস এখন বুঝতে হবে না। আচ্ছা এবার আমরা এটা কোড করবো আর ছবি আঁকবো। সবাই আপনারা খাতা কলম নিয়ে রাখতে পারেন। লিংক লিস্ট বোঝার জন্য অবশ্যই আপনাদের ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে ডায়াগ্রাম যদি ড্র না করেন তাহলে লিংক লিস্টের কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা
তাহলে দেখেন আমরা এখন একটু কোড বক্স ওপেন করি, একদম স্টেপ বাই স্টেপ যাব আমরা। আচ্ছা, তো আমরা নতুন ফাইল নিলাম, স্ট্রাক্ট, আমরা একটা লিস্ট নামক একটা ভেরিয়েবল, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম, এটা একটা ভেরিয়েবল দিলাম ডেটা, আর একটা দিচ্ছি হচ্ছে নেক্সট। আর নেক্সট একটা ভেরিয়েবল নেম, এটার মধ্যে আমি হচ্ছে নেক্সট একটা ভেরিয়েবল অ্যাড্রেস রাখতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখেন আমরা স্ট্রাক্ট লিস্ট, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ সেটা হচ্ছে এ। তাহলে আমরা এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এবার এখানে লক্ষ্য করেন এই যে লিংক লিস্টের মধ্যে যে আমরা এটা দেখাইছিলাম এ বি তারপর সি, হ্যাঁ, এগুলাকে আমরা লিংক লিস্টের ভাষায় এগুলাকে আমরা বলবো এক একটা নোট, ঠিক আছে। এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এগুলাকে আমরা কি হচ্ছে নোট বলবো, বা এটাকে আরো সহজ বাংলায় আমরা একটা বাক্স বলতে পারি, যে এ একটা বাক্স, বি একটা বাক্স, সি একটা বাক্স। আচ্ছা, এইবার আমরা এই যে দেখেন এটার একটা যে স্ট্রাক্ট লিস্ট, এটা একটা ছদ্মনাম দিয়ে দিই। মানে ছদ্মনাম বলতে এটা অপশনাল, এটা মানে নট নেসেসারি যে এই হতে হবে। এটা আমরা টাইপ ডেফ, এটার নাম শুনছেন আপনারা? টাইপ ডেফ হচ্ছে টাইপ ডেফিনেশন, মানে টাইপের ডেফিনেশন দিব। স্ট্রাক্ট লিস্ট নোট, এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে খুব সিম্পল, এই যে আমরা টাইপ ডেফ মানে একটা টাইপের ডেফিনেশন, এই যে স্ট্রাক্ট লিস্ট এটার একটা ছদ্মনাম দিলাম একটা নোট, ঠিক আছে, বা একটা এলিয়াস হিসেবে কাজ করবে। তার মানে এই স্ট্রাক্ট লিস্ট আমাকে কোথাও লিখতে হবে না, নোট লিখলেই হবে। অর্থাৎ এ কি, এ হচ্ছে আমার একটা নোট, আমরা একটা নোট ডিক্লেয়ার করব, আমরা একটা নতুন নোট নিয়ে আমরা হচ্ছে কাজ করবো, তো এখানে আমার জাস্ট নোট দিলেই হবে, ঠিক আছে। এটা মানে এটা হচ্ছে যে সাপোজ আমরা যদি এরকম একটা কাজ করতাম, তাহলে এটা কি ছিল, এক্স একটা ভেরিয়েবল, এটা টাইপটাকে ইন্ট, অর্থাৎ এক্স এর মধ্যে আমরা একটা ইন্টিজার রাখতে পারি। একইভাবে এখানে এ একটা ভেরিয়েবল, এটা টাইপটা কি, এটা টাইপটা হচ্ছে নোট, ঠিক আছে। নোটটা কি, নোটের ডেফিনেশনটা লেখা আছে এখানে, যে নোটটা হচ্ছে একটা স্ট্রাক্ট লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে আমার ডেটা আছে, নেক্সট আছে, অর্থাৎ যে নোট এ, এখানে এ এর মধ্যে একটা ডেটা আছে, নেক্সট আছে। এটা অপশনাল, এটা যদি আপনারা স্ট্রাক্ট লিস্ট দিয়ে করতে পারেন, বাট এটা আমরা এখানে একটা নোট দিয়ে রাখলাম, আমাদের ডিক্লেয়ার করতে বুঝতে সুবিধা হবে। আমার একটা নোট দরকার, আমি দিলাম এ। আচ্ছা, এইবার হচ্ছে আমরা মেমোরি অ্যালোকেশন নিয়ে আমরা হচ্ছে কাজ করব, যেটা লিংক লিস্টের হচ্ছে মেইন জিনিস। মেমোরি অ্যালোকেশন সম্বন্ধে হয়তো আপনাদের ধারণা আছে, আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবজেক্ট ক্রিয়েট করছেন তখন কিছু ধারণা পেয়েছেন, অনেকটা কনসেপ্ট ওইরকমই। আমরা এটাকে পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, মানে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এটাকে পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এখন পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করলে আমরা এটার জন্য মেমোরি অ্যালোকেট করতে পারি। তাহলে মেমোরি অ্যালোকেটটা কিভাবে করতে পারি? আমরা দুই ভাবে করতে পারি। একটা মিনিট, তো আমরা হচ্ছে এখন এ এর জন্য মেমোরি অ্যালোকেট করব, ঠিক আছে। মেমোরি অ্যালোকেট করার বিষয়টা কি দেখেন, আমরা মেমোরি অ্যালোকেট করার জন্য হচ্ছে আমরা নিউ একটা কিওয়ার্ড আছে, যেটা আপনারা হচ্ছে জাভাতে দেখে আসছেন হয়তো, বা নিউ কিওয়ার্ড দিয়ে করতে পারেন, অথবা
যারা হচ্ছে সিতে করতে চান তারা হচ্ছে ম্যালক দিয়ে করতে পারেন, ঠিক আছে। এখানে ম্যালক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন। আর হচ্ছে নিউ দিয়ে আপনি সি প্লাস প্লাসে করতে পারেন, জাভাতেও করতে পারেন, নিউ দিয়ে মেমোরি অ্যালোকেট করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি মেমোরি অ্যালোকেট করি, তাহলে আমরা এ এর জন্য যদি মেমোরি অ্যালোকেট করতে চাই, তাহলে এ ইকুয়াল টু নিউ আর এখানে হচ্ছে নোট। তার মানে এটা দিয়ে হচ্ছে আপনার এই যে স্টার্ট লিস্টের যে ছদ্মনাম নোট, ওই নোটটা দিলাম। তাহলে এ ইকুয়াল টু নিউ নোট, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনি নিউ নোট দিবেন, অর্থাৎ সে নোডের জন্য একটা মেমোরি অ্যালোকেট করবে, অর্থাৎ নোডের জন্য ডেটা ছিল, নোডের জন্য নেক্সট ছিল, হ্যাঁ। এই এ ইকুয়াল টু নিউ নোড, অর্থাৎ এ একটা পয়েন্টার হিসেবে কাজ করবে বা রেফারেন্স হিসেবে কাজ করবে, যে এটাকে পয়েন্ট করে রাখবে। ওকে, এখানে একটা নতুন মেমোরি অ্যালোকেট হবে, সে এটাকে পয়েন্ট করে রাখবে। এটাই হচ্ছে মেমোরি অ্যালোকেশন। আচ্ছা, আবার দেখেন এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিই, সাপোজ এটা হচ্ছে বি। আবার এখানে দিলাম হচ্ছে বি ইকুয়াল টু নিউ নোট। তাহলে এখানে যখন বি ইকুয়াল টু, যখনই আমি নিউ নোট দিব, অর্থাৎ সে এখানে নতুন মেমোরি অ্যালোকেট করবে। এটা নোডের জন্য একটা ডাটা থাকবে, একটা নেক্সট থাকবে। এখন এখানে দিয়েছি হচ্ছে আমরা বি, অর্থাৎ বি এটার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে বা বি এটাকে পয়েন্ট করে রাখবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এক্সেস করতে চাই, মানে এই যে আমরা এই হচ্ছে ডেটা ফিল্ডটাকে যদি এক্সেস করতে চাই, তাহলে এইভাবে ড্যাশ, তারপর হচ্ছে আপনার হচ্ছে গ্রেটার দেন সাইন, তারপর হচ্ছে ডেটা এ, এই সাইনটা, তারপর হচ্ছে নেক্সট। তাইলে সাপোজ আমরা মনে করেন এ আমরা ডাটা ফিল্ডের মধ্যে এখানে হচ্ছে 10 অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ এর ডাটা হচ্ছে আপনার এখানে 10। আবার আমরা এখানে বি এর ডাটা ফিল্ডের মধ্যে সাপোজ আমরা হচ্ছে 20 রেখে দিলাম, অর্থাৎ বি এর ডাটা হচ্ছে 20। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল সিনারিও, বাট আমরা এটা ক্লাসে মানে নেক্সট ক্লাসগুলোতে এইভাবে দেখাবো যে এ এর মধ্যে আমাদের 10 আছে, তারপর বি এর মধ্যে আমাদের 20 আছে, আর নেক্সট তো আছে, বাট ওইটা তো হচ্ছে আমাদের লিংক করার সুবিধা আছে, ওইটাতে এখনো যাচ্ছি না আমরা। আচ্ছা, তাহলে এই হচ্ছে মেমোরি অ্যালোকেশন, এ এটাকে পয়েন্ট করে আছে, বি এটাকে পয়েন্ট করে আছে। এখন পার্থক্যটা কি আমরা এখন আস্তে আস্তে দেখব। এবার দেখেন আমরা আরেকটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে সি। যখনই আমরা নিউ নোট দিব তখন নতুন মেমোরি অ্যালোকেট হবে, যদি নিউ না দিই তাহলে কিন্তু নতুন মেমোরি অ্যালোকেট হবে না। তাহলে আমি এখানে দেই এই সাপোজ যে সি ইকুয়াল টু এ, এটার মানে কি? সি ইকুয়াল টু এটার মানে কি? এটা মানে কি বলতে পারবেন? সি ইকুয়াল টু 10। স্যার এর ভ্যালুটা সিতে অ্যাসাইন হবে। এটা সিতে অ্যাসাইন হয়ে গেছে। না 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 না, এই যাকে পয়েন্ট ভাবা করে যাবে আছে না। সিও তাকে পয়েন্ট করে থাকবে। রাইট, এক্স্যাক্টলি। লিংক লিস্টের মজাটা কিন্তু এখানে সি ইকুয়াল টু এ মানে হচ্ছে আপনার তখনই বলা যাবে না এ এর ভ্যালু সিতে অ্যাসাইন হবে। এটার মানেটা হচ্ছে, এটা একদম ভালো করে বুঝে রাখবেন, এটা হচ্ছে ডান পাশে যেটা থাকবে, অর্থাৎ ডান পাশে এ আছে, এ যাকে পয়েন্ট করে আছে সি তাকে পয়েন্ট করবে। বিষয়টা হচ্ছে এই, এ যাকে পয়েন্ট করে আছে সি তাকে পয়েন্ট করবে, অর্থাৎ এ এটাকে পয়েন্ট করে আছে, এখন সিও এইটাকে পয়েন্ট করবে। অর্থাৎ এখন যদি আপনি, অর্থাৎ এখন এই যে এইটা একটা মেমোরি ছিল, এ ওইটাকে পয়েন্ট করে রাখছে, সি ওইটাকে পয়েন্ট করে রাখছে, অর্থাৎ আপনি যদি এখন এ এর ডাটা প্রিন্ট করেন তাহলেও 10 দেখাবে, এবং যদি সি এর ডাটা প্রিন্ট করেন তাহলেও হচ্ছে 10 দেখাবে। আর এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে এ এর আরেকটা নাম দিলাম সি, বাট এটা অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে এ যাকে পয়েন্ট করে আছে সি তাকে পয়েন্ট করবে। তাইলে আমরা যদি এখন প্রিন্টেড দিয়ে যদি আমরা যদি সি এর ডাটা যদি এখন দেখতে চাই, দেখেন যদি আমরা সি এর ডাটা দেখতে চাই তাহলে দেখেন আমাদেরকে 10 দেখাবে। দেখেন আমাদেরকে কিন্তু 10 দেখাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে বি এর ডাটাও দেখতে চাই, তাহলে দেখেন বি এর ডাটা কত দেখাই দেখি। বি এর ডাটাও 10, না সরি বি না, এটা হচ্ছে এ এর ডাটা। আমাদের তো এ যাকে পয়েন্ট করেছে সি ও তাকে পয়েন্ট করে আছে, অর্থাৎ এ এর ডাটাও 10 আর সি এর ডাটাও 10। ঠিক আছে, এবার আপনি মজাটা দেখেন। মজাটা হচ্ছে এই যে দেখেন, আমরা যখন নর্মাল ভেরিয়েবল নিয়ে কাজ করতাম, এই যে সাপোজ আমরা এখানে দিলাম এক্স এর মান হচ্ছে 10,
y এর মান হচ্ছে 20, অর্থাৎ x এর মান সাপোজ 10, এটা হচ্ছে নরমাল ভেরিয়েবল, কোনো আপনার হচ্ছে পয়েন্টার বা লিংক লিস্ট না, আর y এর ভ্যালু হচ্ছে 20। এখন আমি দিলাম হচ্ছে x = y, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওইটা যে y এর মানটা ভ্যালুটা আমি x এর মধ্যে রাখলাম, অর্থাৎ y এর মধ্যে আমাদের 20 আছে, x এর মধ্যে আমার এখন 20 হয়ে যাবে। এখন x এর মান যদি আমার 50 হয় তাহলে y এর মানটা কি চেঞ্জ হবে? না স্যার। না, না স্যার। y এর মান কিন্তু চেঞ্জ হবে না। এখানেই আমাদের লিংক লিস্টের মজা, এই যে এইটা কিন্তু a এইটাকে পয়েন্ট করেছিল, c এটাকে পয়েন্ট করেছিল, বাট আমাদের এখন মজাটা হচ্ছে আমরা যদি এখন এখানে লিখি যে c ডাটা ইকুয়াল টু সাপোজ 50, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে এই যে c ডাটা ইকুয়াল টু 50 মানে হচ্ছে c যাকে পয়েন্ট করেছিল তার ডাটাটা 50 হয়ে যায়। তাহলে c যাকে পয়েন্ট করেছিল তার ডাটা 50 হয়ে গেছে, তাইলে যদি c এর ডাটা প্রিন্ট করি তাহলে c পয়েন্ট করে আছে এটাকে, এটার ডাটা 50 দেখাবে। যদি a এর ডাটা প্রিন্ট করি, a তো এটা কি পয়েন্ট করে আছে, তার মানে সে ডাটা তো এখান থেকেই নিবে, অর্থাৎ a এর ডাটাও 50 দেখাবে। অর্থাৎ আমার a এর ডাটাও চেঞ্জ হয়ে গেল, c এর ডাটাও চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি ডাটা কিন্তু a এর ডাটা c এর ডাটা না, c যাকে পয়েন্ট করে আছে ওই ডাটা, a যাকে পয়েন্ট করে আছে ওই ডাটা, একই ডাটা দেখাবে। অর্থাৎ এইটা তাইলে আমার হচ্ছে 50 হয়ে গেল। তার মানে আমি যদি a এর ডাটা প্রিন্ট করি তাহলে 50 দেখাবে, আবার আবার c এর ডাটা প্রিন্ট করলেও 50 দেখাবে। আসেন দেখি এখন রান করে a এর ডাটা 50, c এর ডাটা 50 দেখায় কিনা। ইয়েস, তাহলে আমাকে a এর ডাটাও 50 দেখাচ্ছে এবং c এর ডাটাও আমাদের 50 দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে দিলাম যে a = নিউ নোড। আমি যখনই আমি আবার নিউ নোড দিব, তখনই সে কি করবে, সে নতুন একটা মেমোরি অ্যালোকেট করবে। এখানে এটার মধ্যে ডেটা থাকবে, এটার মধ্যে নেক্সট থাকবে, এটা পয়েন্ট করে আছে কাকে? a, অর্থাৎ এই a কিন্তু আর এখন ওকে পয়েন্ট করবে না, a কিন্তু এখন এই যে ওকে পয়েন্ট করবে। জাস্ট এগুলো হচ্ছে এক একটা রেফারেন্স বা ওর নাম, অর্থাৎ এই যে এইটা একটা মেমোরি, এটা একটা নোডের জন্য যতটুকু মেমোরি দরকার ছিল ততটুকু মেমোরি তৈরি করছে, এ এটাকে পয়েন্ট করে আছে, এখন সি এটাকে পয়েন্ট করে আছে। এখন যদি আপনি সি এর ডাটা প্রিন্ট করেন তাহলে কিন্তু 50 দেখাবে, যদি এ এর ডাটা প্রিন্ট করেন তাহলে কত দেখাবে? এ এর ডাটা প্রিন্ট করলে কিন্তু এখন এই যে আপনার ডেটার মধ্যে হয়তোবা এখানে হচ্ছে আপনার ডিফল্ট শূন্য হিসেবে ধরে নিছে, অর্থাৎ শূন্য দেখাবে, অর্থাৎ এ এর ডাটা শূন্য দেখাবে এবং সি এর ডাটা 50 দেখাবে। আসেন দেখি, এ এর ডাটা শূন্য দেখাবে, এই যে দেখেন আপনার হচ্ছে গার্বেজ ভ্যালু আর কি, মানে কোনো ভ্যালু নাই এটার মধ্যে, আপনার শূন্য দেখাইছে এবং সি এর ডাটা 50 দেখাইছে। দেখেন আমরা কিন্তু ছবি দেখে বুঝতেছি, অর্থাৎ যখন আমরা এই যে এ গুলো নিউ নোড দিলাম তখন এ কিন্তু আর এখানে থাকলো না, এ তখন আবার সে নতুন এক জায়গায় আপনার হচ্ছে চলে আসলো। সো আমরা ছবি দেখে কিন্তু বুঝতে পারছি ছবিটা কি জন্য ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারতেছে। সো এখন আমার ছবি দিয়ে বোঝা যাচ্ছে এখন এ তো আর এখানে নাই, তাহলে এ ডাটা তো এটার মধ্যে যেই ডাটা আছে ওই ডাটাটা দেখো। ওকে ফাইন, তাইলে এখন আমরা আরেকটা কাজ করি, দেখেন আমরা লিখলাম যে সি ইকুয়াল টু নিউ নোড, আবার এই জিনিসটা দিলাম সি ইকুয়াল টু নিউ নোড। যখন নিউ নোড পাবে তখন সে নতুন একটা মেমোরি অ্যালোকেট করলো, এটার মধ্যে ডেটা আছে, এটার মধ্যে নেক্সট আছে, মানে একটা নোডের জন্য সে একটা ইয়া তৈরি করলো। এখন সি অর্থাৎ এটাকে সি পয়েন্ট করবে, অর্থাৎ এখানে তাহলে কিন্তু আর সি কিন্তু আর ওকে পয়েন্ট করবে না, সি এখন পয়েন্ট করবে কাকে? সি এখন পয়েন্ট করবে এটাকে, নতুন মেমোরিকে। জি নতুন মেমোরিকে, অর্থাৎ সি কিন্তু আর এখানে থাকবে না, সি চলে আসবে এখন নতুন আরেকটা মেমোরি অ্যালোকেট হবে, সি পয়েন্ট করবে এখন এটাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটা, এই মেমোরিটা ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এখন এই 50 কে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি দিয়ে প্রিন্ট করব? স্যার পারবো না, কারণ ওটা রেফারেন্স। এটাকে কিন্তু আমরা কখনোই অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু এটা মেমোরিতে কিন্তু আছে আমাদের, এটা মেমোরিতে আমাদের আছে, বাট ওর কোনো রেফারেন্স নাই,
বা ওর কোনো নাম নাই, ওকে যে আমরা এক্সেস করব কোনো ভেরিয়েবল কোনো কিছু দিয়ে, কিন্তু ওকে আমরা এখন ডাকতে পারতেছি না, ওর কোনো রেফারেন্স নাই, ওর কোনো ওকে পয়েন্ট করে আছে এমন কোনো ভেরিয়েবল নাই। সো আমরা যখনই এরকম এই যে আমরা হচ্ছে এই যে নিউ নোড দিব বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে কোনো রেফারেন্সহীন হয়ে না যায়। যদি হয়ে যায় তাহলে কিন্তু এরকম এটাকে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন এরকম লিঙ্ক টিঙ্ক যদি সরাই, অবশ্যই যাতে এটা একটা রেফারেন্স থাকে যাতে তাকে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে স্যার এই 50টা কি তাহলে কখনোই সরবে না, মানে ওর একটা জায়গা হয়ে গেছে অলরেডি? এটা মেমোরিতে রয়ে গেছে, মেমোরিতে এটার জন্য যতটুকু জায়গা মানে মানে দরকার ততটুকু নষ্ট করছে। আমরা লিংক লিস্টটা আসলে আমরা কেন শিখতেছি, আমরা যাতে মানে মানে মেমোরি অ্যালোকেশনটা ডাইনামিক, আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা কাজ করব। তো এইরকম সিচুয়েশন যাতে আমাদের না হয় যে আমরা ওকে অ্যাক্সেস করতে পারতেছি না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে এরকম কোড লেখা যাবে না, যেমন আমরা এখন তো লিখতেছি এটা বোঝানোর জন্য যে আসলে কি হচ্ছে, তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এটাই আর কি বুঝাইলাম আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু সামনে যাই। স্যার বলেন। স্যার আমার একটা সমস্যা হচ্ছে স্যার, আমি যখন লিখতেছিলাম নিউ লিখলে মানে স্যার ওই নোটটা করতে পারতেছি না, মানে নতুন মেমোরি অ্যালোকেট হচ্ছে না স্যার, মানে আমার প্রো কম্পাইলার হতে সমস্যা, দেখতে পারবেন স্যার যদি দেখেন? কি সমস্যা হচ্ছে মানে কি লেখা আসছে? মানে স্যার এরর দেখাচ্ছে, কি এরর এটা বুঝতেছি না আসলে। আচ্ছা এররটা দেখাচ্ছে এই, আমার যেটা ধারণা করতেছি আপনি ফাইলটা কি নাম দিয়ে সেভ করছেন? হ্যালো স্যার আনটাইটেল ফাইল, মানে স্যার সি ফাইলই বাট মানে আনটাইটেল ফাইল আর কি, মানে নাম টাম দিয়ে নেই আর কি তেমন একটা। untitled.c রাইট? জি স্যার। হ্যাঁ, এই যে সমস্যা হচ্ছে কারণ এই যে নিউ, এই নিউ কিওয়ার্ডটা হচ্ছে আপনার সি প্লাস কিওয়ার্ড। তো আপনাকে ফাইল নেমটা অবশ্যই .cpp দিয়ে সেভ করতে হবে। ও বুঝতে পারছেন? ফাইল নেমটা .cpp দিয়ে সেভ করতে হবে, কারণ সি কিওয়ার্ড। আপনি যদি সি দিয়ে করতে যান তাহলে এটাকে ম্যালক দিয়ে ক্রিয়েট করতে হবে, ম্যালক। স্যার তাহলে কি নিউ এর জায়গায় ম্যালক লিখলে হবে যদি লিখি? ম্যালক লিখতে হবে না, তাহলে আপনাকে এটা এইভাবে লিখতে হবে, এই যে এই যে নোট পয়েন্টার ম্যালক, তারপরে হচ্ছে সাইজ অফ, তারপরে আবার হচ্ছে নোট, এইভাবে লিখতে হবে এইটা। অথবা এটা আপনি শর্টকাটে, মানে শর্টকাটে না মানে সি প্লাস প্লাস লাগলে এটা লিখলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার বুঝতে পারছি। একই, আপনি 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 যেটা প্রেফার করেন, কিন্তু যদি আপনি নিউটা ইউজ করেন তাহলে অবশ্যই ফাইলটা সেভ করার সময় .cpp দিয়ে সেভ করতে হবে, কারণ এটা একটা সি প্লাস প্লাস কিওয়ার্ড। আর এটা আপনার হচ্ছে সি অথবা 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 সি প্লাস প্লাস, আপনি হচ্ছে দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারেন, .c দিয়ে করলেই হবে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা নোট, আমরা একটা ভেরিয়েবল নিই 1 না a, আরেকটা নেই হচ্ছে b, আরেকটা নেই হচ্ছে c। ওকে ভালো করে লক্ষ্য করেন, আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, একটা a b c। আমরা কিন্তু a b c কারোর জন্য কিন্তু কোনো মেমোরি অ্যালোকেট করি নাই। আচ্ছা যদি মেমোরি অ্যালোকেট করতে চাই তাহলে a ইকুয়াল টু নিউ নোট দিলাম। তো যখনই a ইকুয়াল টু নিউ নোট দিলাম আমরা এটাকে এভাবে লিখি যে a এর জন্য নতুন বাক্স তৈরি করলাম। মানে আমরা সহজ ভাষায় বলবো, মানে মানে আমাদের বোঝার সুবিধার জন্য a নামে একটা নতুন বাক্স তৈরি করলাম। বাট এটা অ্যাকচুয়াল সিনারিওটা কি আমরা একটু আগে বলছি যে একটা নতুন মেমোরি অ্যালোকেট হয়েছে নোডের জন্য, a ওইটাকে পয়েন্ট করে আছে। ওকে বাট আমরা এটাকে সহজভাবে এইভাবে লিখবো। আচ্ছা তাহলে আমরা এর ডেটা ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে সাপোজ 10 লিখে দিলাম, তাহলে এর ডাটা ফিল্ডের মধ্যে এখানে আমরা 10 লিখে দিলাম। ওকে তারপরে দেখি আমরা b ইকুয়াল টু নিউ নোট, অর্থাৎ আমরা নতুন একটা বাক্স তৈরি করলাম, এটার নাম দিলাম হচ্ছে b। তারপরে লিখি b ডাটা ইকুয়াল টু সাপোজ আমরা এখানে 20 দিলাম। ওকে তাহলে b এর ডাটা এখানে হচ্ছে সরি 20 দিলাম।
তাহলে আমরা বি এর জন্য নতুন বাক্স তৈরি করলাম, এটার মধ্যে 20 রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা সি ইকুয়াল টু নিউ নোট দেই। তাহলে যখনই সি ইকুয়াল টু নিউ নোট দিলাম, এটা মানে হইলো আমরা সি নামে একটা নতুন বাক্স তৈরি করলাম। তারপরে দিলাম হচ্ছে সাপোজ সি ডাটা ইকুয়াল টু 30। আমার সাথে যদি পারেন আপনারা সবাই ছবি আঁকতে পারেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে সি ডাটা ইকুয়াল টু 30 মানে হচ্ছে সি ডাটার মধ্যে 30 রাখলাম, ওকে। আচ্ছা, এখন এগুলোর সাথে কারো কোনো লিঙ্ক আছে? মানে হচ্ছে কারোর সাথে কারো কোনো লিঙ্ক বা নেক্সট নিয়ে কি আমরা কাজ করছি? আমরা কিন্তু কাজ করিনি, বাট এগুলো কিন্তু আমার আছে এখানে। তাহলে আমরা যদি এটাকে তাহলে সিম্পলি আমরা আলাদা আলাদা প্রিন্ট করতে পারি। %d আমরা তিনটে ইন্টিজার প্রিন্ট করব। একটা হচ্ছে a এর ডাটা, আরেকটা হচ্ছে b এর ডাটা, আরেকটা হচ্ছে c এর ডাটা। এই তিনটা যদি প্রিন্ট করি তাহলে আমাদেরকে 10 20 30 দেখাবে। এই যে দেখেন 10 20 আমাদের 30 দেখাইছে, বাট এটা কিন্তু আমাদের কারোর সাথে কিন্তু কারোর কোনো লিংক নেই। মানে আমার মেমোরির কোনো এক জায়গায় a আছে, তারপর কোনো এক জায়গায় b আছে, কোনো এক জায়গায় c আছে। a এর ডাটা 10, b এর ডাটা 20, c এর ডাটা হচ্ছে আমাদের 30। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন যে আমরা যদি একটু লিংক করতে চাই তাহলে আমরা লিংকটা কিভাবে করতে পারি? আমরা একটু শিখছিলাম। এই যে আপনার বি এর তো একটা অ্যাড্রেস আছে, ঠিক না? এ এর একটা অ্যাড্রেস আছে, সি এর একটা অ্যাড্রেস আছে। তাহলে এই যে প্রত্যেকটার মধ্যে একটা নেক্সট ফিল্ড আছে, অর্থাৎ বি এর অ্যাড্রেসটা আমরা এ এর নেক্সটে রেখে দেই। তাহলে সেটা কিভাবে রাখতে পারি? খুবই সিম্পল, এ এর নেক্সট ইকুয়াল টু হচ্ছে বি। তার মানে আমার বি এর অ্যাড্রেসটা, এই যে আমরা বি এর অ্যাড্রেসটা এ নেক্সট এর মধ্যে রেখে দিলাম। এটার মানেই হচ্ছে আসলে এটার সাথে এটার আমরা লিংক করে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে মজার জিনিসটা দেখেন, লিংক দিচ্ছে আসল মজাটা। তাইলে এইটাকে আমরা দুই ভাবে ডাকতে পারি না? অর্থাৎ এটাকে আমরা বি বলেও ডাকতে পারি, অথবা এটাকে আমরা এ নেক্সট বলেও ডাকতে পারি। কারণ এ নেক্সটে তো এইটাই আছে, এইটার অ্যাড্রেসটাই আছে। তাহলে এটা মানে হচ্ছে, মনে করেন আপনার ক্লাসরুমে বা ল্যাবে যখন আপনারা বসতেন, তখন ল্যাবের একটা সারিতে আপনারা 4 জন বসতেন। মনে করেন ফার্স্টে বসছে এ, মানে যে স্টুডেন্ট বসছে ওর নাম এ, তার পাশে যে বসছে যে স্টুডেন্ট ওর নাম হচ্ছে বি। তাহলে আমি যদি এখন বি কে ডাকতে চাই তাহলে তাকে বি বলেও ডাকতে পারি, অথবা এ এর পাশের জন বলতে পারি না? এ এর পাশের জন বললেও তো যে বি বসে আছে ওই তো বলবে জি স্যার বলেন। জিনিসটা হচ্ছে ওইটাই, অর্থাৎ এইটাকে আমরা বি বলেও ডাকতে পারি অথবা এ নেক্সট বলেও ডাকতে পারি। অর্থাৎ আমি যদি এখানে বি এর ডাটা প্রিন্ট করি তাহলেও 20 দেখাবে, অথবা এ নেক্সট এর ডাটা প্রিন্ট করি তাহলে কিন্তু 20ই দেখাবে, কারণ এইটার কিন্তু এখন দুইটা নাম। ওকে, ক্লিয়ার? তাহলে আসেন দেখি ঘটনা সত্য কিনা। তাহলে আমরা একটা প্রিন্টেড দিই এখানে, আমরা হচ্ছে দুইটা প্রিন্ট করবো এখানে। একটা দিলাম হচ্ছে বি ডাটা, অর্থাৎ আমরা যদি এখন যদি বি এর ডাটা দেখাই তাহলে 20 দেখাবে বলতেছি। আবার আমরা এই বাক্সটার আরেকটা নাম হচ্ছে আমার এ নেক্সট, ঠিক না? এই বাক্সটার আরেকটা নাম হচ্ছে আমার এ নেক্সট। তাইলে এ নেক্সট হচ্ছে আমার এই বাক্সটার নাম, এবং এই বাক্সের আমার ডাটা, অর্থাৎ এ নেক্সট হচ্ছে আমার এই বাক্সটার নাম, এবং এ নেক্সট এর ডাটা হচ্ছে 20। তার মানে এটাও আমার বি এর ডাটাও 20 দেখাবে, এ নেক্সট এর ডাটাও আমার হচ্ছে 20 দেখাবে। অর্থাৎ যদি এটাকে আমরা প্রিন্ট দেই তাহলে দেখেন এটা 20 দেখাচ্ছে। অর্থাৎ এই লিংকটা কিন্তু আমাদের ঠিকমতো হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে আমরা এটাকে লিংক করে দিয়েছি, লিংক করা মানে হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা রেখে দেওয়া। যেহেতু আমরা অ্যাড্রেসটা রেখে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আমাদের লিংক হয়ে গেছে। ফাইন, তাহলে এবার আসেন আমরা এইটার সাথে এটা লিংক করে দিই। তাহলে এইটার সাথে যদি এটা লিংক করে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি কি, এইটার অ্যাড্রেসটা আমরা এটার নেক্সটে রাখবো। তাহলে আমরা লিখতে পারি না যে বি নেক্সট ইকুয়াল টু সি, অর্থাৎ সি এর অ্যাড্রেসটা আমরা বি এর নেক্সট এর মধ্যে রাখবো। অথবা আমরা আমাদের বি এর আরেকটা নাম আছে না, আমাদের বি এর আরেকটা নাম কি, এ নেক্সট, অর্থাৎ এ নেক্সট আর এ নেক্সট ইকুয়াল টু সি। অর্থাৎ এইটা অথবা এইটা, এই দুইটা লাইনের কিন্তু একই মিনিং, আপনি যাই দেন হবে।
আপনি যাই দেন না কেন সে এটার অ্যাড্রেসটা এখানে রেখে দিবে, অর্থাৎ এটার সাথে এটার কিন্তু লিংক হয়ে যাবে। অর্থাৎ সি এর অ্যাড্রেসটা এ তার নেক্সট, অর্থাৎ এ এটা এবং তার নেক্সট এটা এবং তার নেক্সট ফিল্ডের মধ্যে এখানে সি এর অ্যাড্রেসটা রেখে দিবে। আর যদি বি নেক্সট ইকুয়াল টু সি দেন তাহলে সি এর অ্যাড্রেসটা বি নেক্সটে থাকবে, একই জিনিস। অর্থাৎ আমরা যদি এখানে এ নেক্সট নেক্সট ইকুয়াল টু সি দেই, তার মানে যদি আমরা এই লাইনটা দেই তার মানে এটার সাথে এটা লিংক হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমাদের যে বি হারায় যায় অথবা সি হারায় যায়, বি আমরা অন্য কাউকে রেফার করি, আমাদের সমস্যা আছে? সমস্যা তো নাই। আমার এইটার নাম যদি আমি জানতে পারি এ, তাহলে এইটার নেক্সট ধরে আমি এখানে আসতে পারবো, এইটার নেক্সট ধরে আমি এখানে আসতে পারবো। তার মানে আমার যত বড় লিস্টই হোক না কেন, লিংক হয়েছে কিনা দেখার জন্য তাইলে আমরা এ ডাটা প্রিন্ট করি, এ নেক্সট ডাটা প্রিন্ট করি, এ নেক্সট নেক্সট ডাটা প্রিন্ট করি। অর্থাৎ এটার নাম যদি এ হয়, এটার নাম হচ্ছে এ নেক্সট, তাহলে এটার নাম কি? এ নেক্সট নেক্সট। এটার নাম হচ্ছে এ নেক্সট নেক্সট। অর্থাৎ যদি 30 কে প্রিন্ট করতে চাই তাহলে এ নেক্সট নেক্সট ডাটা দিতে পারি, অথবা সি এর ডাটা দিতে পারি, অথবা এটার নাম যদি বি হয় তাহলে এটার নাম কি? বি নেক্সট, অর্থাৎ বি নেক্সট ডাটা বলতে পারি। স্যার বলেন। স্যার এরকম 10টা নোট থাকে, 10 নাম্বার নোটটাকে আমাকে দেখাইতে হলে স্যার 10টা নেক্সট লিখতে হবে, এরকম কিছু? 10টা নেক্সট লিখতে হবে কেন? আপনি তো প্রোগ্রামার, আপনি তো নীল ক্ষেতে, আপনি তো হচ্ছে নীল ক্ষেতে বসে বসে যে টাইপ করে, আপনি তো টাইপার না, আপনি তো টাইপ রাইটার না, আপনি তো প্রোগ্রামার, আপনি লুপ করেন, আপনি লুপ শিখছেন কিসের জন্য? আমরা তো এখন নেক্সট নেক্সট দিয়ে আমরা দেখতেছি যে কিভাবে লিঙ্ক গুলা হয়, বাট আমরা যখন মেইন প্রোগ্রাম করব তখন তো আমরা লুপ দিয়েই করব। আচ্ছা, তাইলে আমরা দেখি তাইলে আমাদের লিঙ্ক গুলা হয়েছে কিনা। তাইলে আমরা বিসি ভুলে যাই, আমরা এখন এ ডাটা প্রিন্ট করি, এ নেক্সট ডাটা প্রিন্ট করি, তার মানে হচ্ছে পরেরটা দেখাবে এ নেক্সট নেক্সট ডাটা প্রিন্ট করি। হ্যাঁ বলো, আমরা বলে দিব সেটা সি ওয়ার্কিং লিস্ট লাগবে। হ্যাঁ আমরা বলবো যে ওদেরকে বললে সি ওয়ার্কিং লিস্ট লাগবে। হ্যাঁ আমরা ওইটা বলে দিব, মানে অ্যাকাউন্টস কাজটা করে না এটা বলে দিব। হ্যাঁ ওকে ওকে। একটা মিনিট, আমি একটু অফিসে তো আমি একটু সরি। আচ্ছা, তো এখানে আমাদের তাহলে প্রিন্টএফ দিলাম, আমরা ফার্স্টে দিলাম কি এ ডাটা, অর্থাৎ এ ডাটা দেওয়ার মানে হচ্ছে এ এর ডাটা এখানে হচ্ছে 10 দেখাবে। তারপরে দিলাম হচ্ছে এ নেক্সট ডাটা, অর্থাৎ এ যদি এটা হয় তাহলে এ নেক্সট হচ্ছে এটা, তার ডাটা অর্থাৎ 20 দেখাবে। এবং এরপরে দিলাম কি এ নেক্সট নেক্সট ডাটা, অর্থাৎ এইটা তার নেক্সট এটা তার নেক্সট এটা এবং হচ্ছে তার ডাটা হচ্ছে 30, অর্থাৎ আমাদের 10 20 30 এই তিনটা দেখাবে। যদি দেখায় তার মানে বুঝবো আমাদের লিঙ্ক গুলো ঠিক মতো হয়েছে। আসেন দেখি, ইয়েস, অর্থাৎ আমাদের লিঙ্ক গুলা ঠিক মতো হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু উল্টাপাল্টা লিঙ্ক করে দেখি আসলে কি হচ্ছে, আমরা আজকে তো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা কিভাবে আমরা এগুলো নিয়ে কাজ করবো এগুলো হচ্ছে পরে দেখবো। আগে আমরা লিঙ্ক গুলা কিভাবে করতে হয় এগুলো বুঝতেছি কিনা দেখি। আচ্ছা, তাইলে আমাদের এখানে দেখেন তো এই যে সি এর মধ্যেও তো একটা নেক্সট আছে, ঠিক না? তো এই নেক্সটে আমরা কি দিব, মানে কিছু একটা তো রাখতে হবে, আদারওয়াইজ তো গার্বেজ বেজে থাকবে। তাহলে এইটা নেক্সটে তো কেউ নাই, তাহলে আমরা কি রাখতে পারি? আমরা কি শূন্য রাখতে পারি? তাহলে আমরা এর অ্যাড্রেস হ্যাঁ স্যার নাল রাখবো স্যার। হ্যাঁ, মানে আমরা চাইলে তো যে কোনো অ্যাড্রেস রাখতে পারি, বাট যদি কোনো কিছু রাখতে না চাই তাহলে তো কিছু একটা তো রাখতে হবে, আদারওয়াইজ তো গার্বেজ থাকবে। এখানে কি আমরা হচ্ছে শূন্য রাখতে পারবো?
বলেন তো। না স্যার। এর মধ্যে শূন্য রাখতে পারবো। এই যে আমরা যদি এই লাইনটা যে লিখলাম যে সি নেক্সট ইকুয়াল টু শূন্য, এখানে অর্থাৎ এটার মানে কি এই শূন্যটা এটার মধ্যে অ্যাসাইন হবে। তাহলে শূন্যের টাইপটা কি? ইন্টিজার। তাহলে এই শূন্যের টাইপ যদি ইন্টিজার হয়, সি নেক্সট এর টাইপও তো ইন্টিজার হইতে হবে, ঠিক না? তাহলে সি নেক্সট এর টাইপ কি ইন্টিজার? না স্যার, নট লিস্ট টাইপ। সি নেক্সট এর টাইপ হচ্ছে কি স্যার? লিস্ট। কি ব্যাপার আসে না কেন? আরে সি নেক্সট এর টাইপটা হচ্ছে আমাদের লিস্ট। সো আমরা কিন্তু এই জন্য শূন্য রাখতে পারবো না, যেহেতু লিস্ট অর্থাৎ পয়েন্টার টাইপের। সো আমরা এখানে এটাকে নাল করে দিতে পারি, তাহলে কিন্তু গার্বেজের ইস্যুটা আর থাকবে না। অর্থাৎ সি আমরা এখানে নাল লিখে দিতে পারি। এটাকে আমরা হচ্ছে ভিজুয়ালি এইভাবে দেখাইতে পারি যে সি নেক্সটে যেহেতু কেউ নাই, সো এটা নেক্সটে হচ্ছে আমাদের নাল। ওকে ফাইন, ঠিক আছে। তো এখন দেখেন এ এর নেক্সটে একটাই অ্যাড্রেস রাখতে পারবেন, সিমিলারলি বি এর নেক্সটে একটাই অ্যাড্রেস রাখতে পারবেন, সি এর নেক্সটে একটাই অ্যাড্রেস রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দুষ্টামি করি। দুষ্টামি বলতে আমরা এই লিঙ্কটাকে আমরা এখন রাখবো না, আমরা এখন যেটা করব সি এর নেক্সটটাকে আমরা এটার অ্যাড্রেস দিয়ে দিই। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা 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 সি এর নেক্সটে এখন নাল না রেখে এ এর অ্যাড্রেসটা রেখে দিব। অর্থাৎ এটা কি সি নেক্সট ইকুয়াল টু এ, ঠিক না? অর্থাৎ এ এর অ্যাড্রেসটা আমরা সি নেক্সট এর মধ্যে রেখে দিলাম। এটার মানে হচ্ছে তাহলে সি এর নেক্সটে এটা আছে, তার মানে ভিজুয়ালি আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে আসেন দেখি আমরা, অর্থাৎ সি নেক্সট ইকুয়াল টু এ। এটা দেখেন আগের লাইনটা ছিল নাল, অর্থাৎ সি নেক্সট এর মধ্যে আগে হচ্ছে নাল ছিল। এখন যখন আপনি সি নেক্সট ইকুয়াল টু এ দিলেন, অর্থাৎ সেই নালটা কিন্তু রিপ্লেস হয়ে এ হয়ে গেল। অর্থাৎ এ এর অ্যাড্রেসটা সে সি নেক্সট এর মধ্যে রেখে দিল, অর্থাৎ এটা নেক্সট এ এখন এটা আছে। এখন দেখেন আসলে লিঙ্কটা ঠিক মতো হয়েছে কিনা দেখি। যদি আমরা 10 কে প্রিন্ট করতে চাই, তাহলে এ ডাটা প্রিন্ট করলে 10 দেখাবে। আবার এ এর নেক্সটে এইটা, তার নেক্সটে এইটা, তার নেক্সটে আবার এইটা, এবং তার ডাটা হচ্ছে 10। অর্থাৎ আমরা এ নেক্সট 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 ডেটা যদি দেই তাহলে কিন্তু 10ই দেখাবে। এখন এই জিনিসটা দেখি আসলে আমাদেরকে দেখাচ্ছে কিনা। অর্থাৎ আমরা যদি এখন এই কাজটা করি, %b এ নেক্সট অর্থাৎ বি এর ঘরে গেল, তার নেক্সট অর্থাৎ সি এর ঘরে আসলো, তার নেক্সট অর্থাৎ আবার এতে আসলো, এবং তার ডেটা অর্থাৎ এর ডেটা 10 এটাই দেখাবে। আসেন দেখি দেখায় কিনা। ইয়েস, অর্থাৎ আমার এই লিঙ্কটাও কিন্তু আমাদের ঠিক মতো হয়েছে। আচ্ছা, এবার আবার একটু আমরা ছবি আঁকি। লিঙ্ক লিস্ট মানে আপনি আপনার ছবি, আপনি যে মানে যেটা ছবি আঁকবেন ওইটাই কোড, এবং যা কোড করবেন ওইটাই ছবি, সিম্পল। এবার আমরা এই লিঙ্কটাকে ওর সাথে রাখতে চাই না, আমরা এই লিঙ্কটাকে এখানে নিয়ে যেতে চাই। অর্থাৎ আমরা সি এর অ্যাড্রেসটা এ এর মধ্যে রেখে দিব, সি এর অ্যাড্রেসটা এ এর মধ্যে রেখে দিব। তাইলে আমরা যখনই দিলাম যে এ নেক্সট ইকুয়াল টু সি, এটার মানে কি? এটা মানে হচ্ছে এ এর নেক্সট এর মধ্যে আগে বি এর অ্যাড্রেসটা ছিল, অর্থাৎ এখন এ এর নেক্সট কিন্তু আর বি নাই, এখন এ এর নেক্সট কি হয়ে গেল সি। এখন দেখেন আপনার বি এর নেক্সটেও সি আছে, এ এর নেক্সটেও সি আছে, তাতে কিন্তু সমস্যা নাই। মানে সি কে পয়েন্ট করে থাকতে পারে অনেকগুলা, বাট এ কিন্তু পয়েন্ট করবে একটাকেই। এটা তো বুঝতেছেন আশা করি। অর নেক্সটে সি এর অ্যাড্রেস আছে, সমস্যা নাই। অর নেক্সটেও আপনার সি এর অ্যাড্রেস আছে, আপনার সমস্যা নাই, বাট সি কিন্তু পয়েন্ট করে আছে একটাকে। আচ্ছা,
তাহলে এই লাইনটার পরিবর্তে আমরা এটা লিখতে পারতাম না, এই যে আপনার সি এর তো আরেকটা নাম আছে, এই যে সি এর নাম যদি আপনার এটা হয় তাহলে এটার সাপেক্ষে সি এর নাম কি, বি নেক্সট। এটার নাম যদি বি হয় তাহলে এটার নাম কি, বি নেক্সট। তার মানে আমরা এই লাইনটাকে এ নেক্সট ইকুয়াল টু বি নেক্সট লিখতে পারতাম। অর্থাৎ এই দুইটা লাইন কিন্তু সেম। আপনি এটা দিলেও কাজ করতো, আপনার এটা দিলেও যা হইতো এটা দিলেও কিন্তু তাই হবে। অর্থাৎ এটা মানে হচ্ছে আপনার সি এর অ্যাড্রেসটা এ নেক্সট এর মধ্যে রাখছেন, অর্থাৎ এ নেক্সট এ এখন সি আছে। একইভাবে আপনার এটাও একই মিনিং, যে হচ্ছে বি এর নেক্সট এর যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আপনি এ নেক্সট এর মধ্যে রাখছেন, অর্থাৎ বি এর নেক্সট এর হচ্ছে এইটা, এটার অ্যাড্রেসটা আপনি এ নেক্সট এর মধ্যে রাখছেন। অর্থাৎ তাহলে আমরা এই লাইনটা লিখি এখন এ নেক্সট ইকুয়াল টু বি নেক্সট। তাহলে আমরা এখন একটু লিখি এ নেক্সট ইকুয়াল টু বি নেক্সট। তাহলে এটার মানে হইলো, তাহলে এটার সাথে এখন এটা লিংক হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো দেখি ভাই, এই যে এখন যদি 31 নাম্বার লাইনটা প্রিন্ট করি তাহলে আমাকে আউটপুটে কত দেখাবে? চিত্র দেখি বলো, মোটামুটি বলা যাচ্ছে এখানে। স্যার 30 শো করবে স্যার। 30 শো করবে। রাইট রাইট রাইট। অর্থাৎ এই যে দেখেন এ, এই হচ্ছে এ, তারপরে নেক্সট অর্থাৎ এটা, তারপরে আবার নেক্সট অর্থাৎ এটা, তারপরে আবার নেক্সট অর্থাৎ এইটা, এবং তার ডাটা অর্থাৎ 30 দেখাবে। মানে ছবিতে মানে যা দেখতেছেন তাই। লিঙ্ক পিস হচ্ছে খুবই সহজ যদি আপনি চিত্র আঁকার ছবি আঁকার প্র্যাকটিসটা আপনি করতে পারেন। যেমন এই জিনিসটা আপনি কোড দেখে কিন্তু আউটপুট যদি বলতে বলতো আপনি কিন্তু হিমশিম খাইতেন, বাট ছবিটা আঁকা থাকলে ছবি দেখে কিন্তু আপনি বুঝতে পারতেন জিনিসটা কি। আসেন দেখি এর আউটপুটটা কি। এটার আউটপুটটা হচ্ছে আমাদের 30। ফাইন, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা। আচ্ছা, তাহলে আসেন আমরা আবার একটু এখানে যাই। আমরা আরেকটা ভেরিয়েবল নিই, সাপোজ এটা হচ্ছে বি। তাহলে আমরা এখন এখানে দিলাম একদম লাস্টে এসে, আমরা তো হচ্ছে বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট বি এর জন্য তো কোনো মেমরি অ্যালোকেট করি নাই। আমরা এখন লিখলাম যে সাপোজ এ ইকুয়াল টু বি। এইটার মানেটা কি একটু বলেন তো? এই যে বি লিখছেন স্যার আপনি, হ্যাঁ বি হবে না এ ইকুয়াল টু। আচ্ছা দেখি না এটার মানেটা কি, দেখি অন্যটা কি বলে দেখি না। এখন স্যার ডি ও স্যার এ কে পয়েন্ট করে থাকবে স্যার। এইটা করলে কি হবে আপনি আমাকে ওইটা বলেন। স্যার গার্বেজ ভ্যালু দেখাবে। গার্বেজ ভ্যালু দেখাবে স্যার কোড রান করবে না স্যার, কারণ ডি তো স্যার কোথাও নাই, একটু কোথাও কোনো ভ্যালু নেই। স্যার কোড তো স্যার সেমই থাকবে স্যার, আগেরটাই রান হবে স্যার, 30 হবে। সর্বনাশ, এইটা দেওয়ার মানে তো হচ্ছে একেবারে আপনার কোড ক্র্যাশ শেষ করে অস্থির হয়ে যাবে। ও তো এক্সেপশন খাবে একটা, ও তো এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এটার মানে হচ্ছে আপনি ওকে বলতেছেন যে ডি যাকে পয়েন্ট করে আছে এ তাকে পয়েন্ট করবে। একটু আগে যেটা বললাম আমরা, যে হচ্ছে ডান পাশে যেটা থাকবে যে ডি যাকে পয়েন্ট করে আছে এ তাকে পয়েন্ট করে আসবে। এখন ডি কি কাউকে পয়েন্ট করে আছে? কাউকে পয়েন্ট করে নাই, এ কাকে পয়েন্ট করবে? ডি তো কাউকে পয়েন্টই করে নাই, তাহলে এ কাকে পয়েন্ট করবে? সো এখানে একটা এক্সেপশন খাবে। সো খেয়াল রাখতে হবে কখনোই যাতে এই ভুল না করি আমরা, এরকম ভুল যাতে না হয়। সো এখানে যদি আমরা এটা লিখতাম যে ডি ইকুয়াল টু এ, তাহলে ঠিক ছিল। এটা মানে হচ্ছে এ যাকে পয়েন্ট করে আছে ডি তাকে পয়েন্ট করবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট করে আছে এটাকে, সো ডি পয়েন্ট করবে এটাকে, অসুবিধা তো নাই। অর্থাৎ এখন যদি আমরা ডি এর ডাটা প্রিন্ট করি তাহলে 10 দেখাবে, যদি ডি নেক্সট ডাটা প্রিন্ট করি তাহলে 30 দেখাবে, যদি ডি নেক্সট ডাটা প্রিন্ট করি তাহলে আবার 10 দেখাবে। মানে এখন এ যাকে পয়েন্ট করে আছে ডি ও এখন তাকে পয়েন্ট করে আছে। এ দিয়ে আমরা যে কাজগুলো করতে পারতাম ডি দিয়ে আমরা একই কাজ করতে পারবো, এগুলো তো রেফারেন্স। আচ্ছা, তাহলে এই লাইনটা লেখার পরে আমরা লিখলাম যে এ ইকুয়াল টু নিউ নোড।
এটা দেওয়ার মানে কি বলেন তো? এখন তাহলে কি হবে? স্যার এর ভ্যালু তো 0 হবে। এ এর ভ্যালু না, তাহলে এ কিন্তু আর এখানে থাকতেছে না। যখনই নিউ নোড দিলাম তখনই একটা নতুন নোড তৈরি হলো এখানে, এবং এ কিন্তু এখন এটাকে পয়েন্ট করে আছে। অর্থাৎ এটার মানে হচ্ছে আপনার এই এ কিন্তু আর এখানে থাকবে না। এই জন্যই কিন্তু ছবি আঁকা, আপনি ছবি দেখে বুঝতে পারতেছেন এ কিন্তু আর এখানে নাই, এখন এ চলে আসছে কোথায়? এখানে, মানে নতুন মেমোরিকে সে পয়েন্ট করে আছে। এখন যদি আপনি দেন এই লাইনটা প্রিন্ট করেন তাহলে কি আসবে বলেন তো? স্যার garbage। 35 নাম্বার লাইনটা প্রিন্ট করেন তাহলে কি প্রিন্ট করবে বলেন তো? স্যার 30। 30? স্যার 0 35 নাম্বার লাইনে কি আছে দেখে বলেন, চিত্র দেখে বলেন, ছবি দেখে তো বোঝা যাচ্ছে। স্যার গার্বেজ। গার্বেজ তো অন্য জিনিস, এখানে গার্বেজ আসবে কিসের জন্য? আপনি বলতেছেন যে দেখেন, আপনি যেহেতু ছবি দেখে তো বুঝতেছেন এর নেক্সটে কেউ আছে, মাল দেখাবে। আপনার তো এর নেক্সটে কেউই নাই, বাট আপনি বলতেছেন যে এর নেক্সট, তার নেক্সট, তার নেক্সট, তার ডাটা, বাট এর নেক্সটই তো নাই। তার নেক্সট পাবে কোথা থেকে, তার নেক্সট পাবে কোথা থেকে, তার ডাটা পাবে কোথা থেকে? তো এটা রান করলে একটা এক্সেপশন খাবে, ভয়াবহ এক্সেপশন খাবে। ওর তো মাথা নষ্ট হয়ে গেছে, ও তো ঘুরতেছে, ও তো ঘুরে তো কোনো কুল কিনারা পায় নাই, দেখছেন ও তো ঘুরতেই আছে। নাও তো অন্য জিনিস যে আপনি একটা ভ্যালু প্রিন্ট করলেন, এটার মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করা নাই, সে একটা গার্বেজ ভ্যালু দিল, ওটা হচ্ছে গার্বেজ ভ্যালু। আর এখানে তো গার্বেজ ভ্যালু না, বাট নাও না, এটা তো একটা এক্সেপশন হবে। তো আশা করি বুঝতেছি যে নেক্সট না থাকলে কিন্তু নেক্সট দেয়া যাবে না। তো এইটার তো আমার নেক্সটই নাই, তাহলে আমি এটা নেক্সট 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 ডাটা দিব কোথেকে? ওকে, তাহলে এখন আমরা a ইকুয়াল টু ডি দিয়ে দিই। a ইকুয়াল টু, না, এখন আমরা এই যে এই কাজটা করব, সেটা হচ্ছে a এর নেক্সট এর মধ্যে আমরা এখন এই যে আমরা এখন হচ্ছে d কে লিখে দিই। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a নেক্সট ইকুয়াল টু হচ্ছে d, অর্থাৎ তাহলে a এর নেক্সট এখন হচ্ছে আমাদের d আছে। তাহলে এখন যদি আমরা এটা প্রিন্ট করি 35 নাম্বার লাইনটা, তাহলে বলেন তো কি দেখাবে আউটপুটে? স্যার 30। স্যার এর ভ্যালুটা ভ্যালুটা কত বলেন? স্যার 10 0 জিরো দেখাবে, দেখে বলেন ভালো করে। 30। 30 দেখাবে? 20 হচ্ছে নাকি? এটা দুইটা 20 স্যার। না না সরি সরি স্যার 20 হবে না। 30 তো হয় স্যার 30। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে বলতেছি এ, অর্থাৎ এ হচ্ছে এটা, তার নেক্সট অর্থাৎ তার নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট অর্থাৎ তার নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট অর্থাৎ তার নেক্সট আবার হচ্ছে এটা। তো তার ডাটা হচ্ছে 10 দেখাবে। মানে মানে ছবি দেখে কি বোঝা যাচ্ছে না? এটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? ছবি দিতে বোঝা যাচ্ছে এটা যদি এ হয়, তার নেক্সট মানে এইটা, তার নেক্সট মানে হচ্ছে এইটা, তার নেক্সট মানে আবার হচ্ছে এটা, আর আর তার ডাটা মানে হচ্ছে 10। এই যে 10, মানে ছবিটা দেখেই তো বোঝা যাচ্ছে। আপনাদের কনফিউশনটা কোথায় আমার একটু জানা দরকার। স্যার আরেকবার দেখাবেন স্যার, এখানে আসলে বোঝা যাচ্ছে না স্যার। এ থেকে সি তে গেল, তো সি থেকে আবার মানে ডি এর এই এ তে গেল, লাইনটা বড় আবার স্যার এ তে আসলো। এই যে এ, তার নেক্সটে আছে হচ্ছে তো আপনার এটা ডি, ঠিক না? তার নেক্সটে আছে আবার এটা, তার নেক্সটে আবার এটা আছে না,
বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে 10 আছে, নেক্সটে তারপর হচ্ছে 30 আছে, তারপরে আবার 10। আমরা এই ছবিটা আবার আঁকি, দেখেন এই এই হচ্ছে পুরো জিনিসটা আবার করি, তাহলে আপনাদের বুঝতে আশা করি আরেকটু ক্লিয়ার হবে। এই দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে 12 নাম্বার লাইনে যাই, a ইকুয়াল টু নিউ নোট। তার মানে আমরা যেটা করছি, a ইকুয়াল টু নিউ নোট, ফাইন। তারপরে হচ্ছে 13 নম্বরে আসেন a ডাটা ইকুয়াল টু 10। ওকে, তাহলে a ডাটার মধ্যে 10 রাখেন। তারপরে আবার 15 নম্বর লাইনে আসেন b ইকুয়াল টু নিউ নোট, অর্থাৎ b এর জন্য নতুন ইয়ে তৈরি করলাম, b ডাটা ইকুয়াল টু 20, অর্থাৎ b ডাটার মধ্যে 20 রাখেন। c ইকুয়াল টু নিউ নোট, অর্থাৎ c নামে নতুন বাক্স তৈরি করলাম। c ডাটা ইকুয়াল টু 30, অর্থাৎ c ডাটার মধ্যে 30 রাখলাম। a next equal to b, অর্থাৎ a next এর সাথে আমরা এই হচ্ছে b এর লিঙ্ক দিয়ে দিলাম। a next equal to c, অর্থাৎ a এটা তার নেক্সট, এটা তার নেক্সট ইকুয়াল টু হচ্ছে c। c next equal to null, অর্থাৎ এটা নেক্সট এর মধ্যে আমরা নাল রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে কি করলাম দেখেন, c next equal to a, অর্থাৎ c next এ আগে ছিল নাল, এখন এই নালটা কিন্তু থাকবে না, c নেক্সট এখন কিন্তু হচ্ছে চলে যাবে কার কাছে, এর কাছে। আচ্ছা, তারপরে লাইনটা আসে a next ইকুয়াল টু হচ্ছে b next, অর্থাৎ এখন b next কে b next হচ্ছে c, অর্থাৎ a next ইকুয়াল টু c, অর্থাৎ a next ইকুয়াল টু আগে ছিল কে b, এখন কিন্তু a next টা কিন্তু b এর কাছে থাকবে না, এটা এখন এখন চলে যাবে হচ্ছে সি এর কাছে। a next চলে গেল c এর কাছে। ফাইন, তারপরে দেখেন b ইকুয়াল টু a, অর্থাৎ a যাকে পয়েন্ট করে আছে b তাকে পয়েন্ট করবে, অর্থাৎ এটার নাম হবে b। ওকে, তারপরে দিলাম কি a ইকুয়াল টু নিউ নোট, তার মানে যখনই নিউ নোট দিলাম তখন এখানে একটা নিউ নোট তৈরি হলো, এবং এটা 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 কে পয়েন্ট করবে, a, ঠিক না? অর্থাৎ a কিন্তু আর এখানে থাকতেছে না, a কিন্তু চলে আসবে এখন হচ্ছে এখানে। তারপরে 25 নাম্বার লাইনে দেখেন a next equal to d, অর্থাৎ a next এখন এখন চলে যাবে কার কাছে, এখন চলে যাবে হচ্ছে আমাদের এই হচ্ছে d এর কাছে। এখন তাহলে 37 নাম্বার লাইনটা দেখেন। জি স্যার, এবার বুঝতে পারছি। এবার দেখা গেল a তার নেক্সট হচ্ছে এইটা, তার নেক্সট হচ্ছে এইটা, তার নেক্সট হচ্ছে আবার এটা। ঠিক না? তাহলে এখানে আমরা আবার আরেকটা দেই যে c নেক্সট ইকুয়াল টু হচ্ছে a, তাহলে c নেক্সট ইকুয়াল টু a মানে কি, তাহলে হচ্ছে c এর নেক্সটে কিন্তু আর এটা থাকবে না, c নেক্সট হলে a এর সাথে হয়ে যাবে, অর্থাৎ c নেক্সট কিন্তু আর এই লিংকটা কিন্তু থাকবে না, c নেক্সটটা এখন a এর সাথে লিংক হয়ে যাবে। বাস, এই বোঝা গেল? জি স্যার। খুবই খুবই মজার জিনিস, কিন্তু ছবি আঁকার অভ্যাসটা থাকতে হবে মাস্ট। আচ্ছা, একটু আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি আছি অনলাইনে, একটু একটু ছবি আঁকেন, দেখেন এইটা আমরা যেই কাজটা করছি এই কাজটা একটু ছবি আঁকেন। আমি একটু জুম করে দিই, জুম আউট করে দিই। জি স্যার, পুরো কোড যাতে দেখা যায় এভাবে রেখে দেন। হ্যাঁ, আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা একটু ছবি আঁকেন, ছবি এঁকে তারপরে প্রিন্ট দিয়ে দেখেন আসলে যা প্রিন্ট করার তা প্রিন্ট করতেছে কিনা। দেখে 15 মিনিট সময় দিলাম। স্যার, এই যে টাইপ ডেপ স্টাক লিস্ট আছে না,
এই হ্যাঁ লিস্টে যদি এরকম লিস্ট লিখি না কেন জানি ইরোর দেখাচ্ছে, বাট অন্য নাম দিলে আবার ঠিক হয়ে যায়। তো এটা কি ওই যে মানে ক্লাস ক্রিয়েট করা লিস্টের আলাদা এটার জন্য? টাইপ দেবে আপনি কি আপনি জাভাতে করতেছেন? না স্যার, সি প্লাস প্লাস। আচ্ছা দেখি তো একটু স্ক্রিনটা শেয়ার দেন তো আচ্ছা স্যার। বলতে হবে। আমি স্টপ দিয়েছি, আপনি একটু শেয়ার দেন তো। আপনি স্যার যখন লিস্ট লিখছিলাম তখন এই এররটা দিছিল, পরে যখন চেঞ্জ করছি তখন আবার অন্য কিছু স্যার দেখায়। লিস্ট বানানোটা ভুল হয়েছে, ইন্টের ডাটার পর লিস্ট বানানোটা ভুল হয়েছে। মানে লিস্ট, স্যার 6 নাম্বার লাইনে এই যে স্যার লিস্ট দিলেও এই যে এই এররটা দেখায়। 6 নাম্বার লাইনে ভুল হয়েছে, লিস্ট 6 নাম্বার বানানো। লাইনে বানানটাও বলেছি, বানানটা বলেছি। 6 নাম্বার লাইনে লিস্টই দিতে হবে। হ্যাঁ এই যে স্যার তারপরও দেখাচ্ছে লিস্ট ইজ এমবি আচ্ছা এমবিজিএস। আচ্ছা এইটা একটু উপরে যান তো। উম, আচ্ছা আপনি স্যার আমি গুগল করছিলাম, গুগলে দেখাচ্ছে যদি লিস্টের জায়গায় অন্য নাম দিই তাহলে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, অন্য নাম দেন তো আপনি সবগুলোতে দেন তো, মানে আই বা অন্য কিছু একটা এখানে দেন তো। হ্যাঁ এখন দেন তো। স্যার এখন কাজ করে, এই যে এটাই হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ আপনি বুঝতে তো পারছি, ওটাকে ডিরেক্ট করতেছেন এই জন্য। আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এটা যেটা হয়েছে, আপনি তো একদম পিওর সি প্লাস প্লাস এর হচ্ছে ওই যে হেডার ফাইলটা যে আপনি দিয়েছেন, তারপর হ্যাঁ নেম স্যার। যে ওইটা তো একদম পিওর সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস এ লিস্ট একটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন না আসলে। ও আচ্ছা আচ্ছা। লিস্ট লিখছিলেন তখন দেখেন আপনার হচ্ছে সবুজ হয়ে যাচ্ছে, কারণ সি হ্যাঁ প্লাস হ্যাঁ। একটা বিল্ট ইন লিস্ট আছে যে লিস্ট নিয়ে কাজ করতে পারবে, সেই জন্য সে ওইটা মানে কনফ্লিক্ট করতেছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি। আমরা তো সি প্লাস প্লাস এর ওই আমরা সি প্লাস প্লাস আমরা 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 হচ্ছে সি প্লাস প্লাস এর জন্য নিউ ইউজ করছি, বাট আমরা কিন্তু হেডার ফাইল বাট তারপর ইউজিং নেম স্পেস এসটিডি ওগুলো দেই নাই, এই জন্য আমাদেরকে লিস্টে আটকাচ্ছে না। ওকে জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আপনাদেরকে 10-15 মিনিট সময় দিলাম, আপনারা একটু এগুলা ছবি আঁকেন, নিজেরা ইচ্ছা মতো লিঙ্ক করেন, যেভাবে যার সাথে যার লিঙ্ক করে চান লিঙ্ক করে দেন, করায় দেখেন প্রিন্টের দিয়ে ঠিক মতো আসতেছে কিনা। ঠিক আছে আমি আছি, সমস্যা নেই, আপনারা দেখেন। স্যার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। ও স্ক্রিন শেয়ার করি নাই, সরি।
আমি কিন্তু আছি, সমস্যা থাকলে কেউ শেয়ার করবেন। স্যার নোটের নেমগুলা কেন যেন পয়েন্টার দিছিলাম? এই যে মেমোরি অ্যালোকেট করার জন্য। ওকে স্যার। স্যার তাহলে নিউটা ইউজ করছিলাম। স্যার আই গেস আমি স্যার নিউটা ইউজ করছিলাম হচ্ছে আমরা নতুন মেমোরি অ্যালোকেট করার জন্য। আর হ্যাঁ, পয়েন্টার টাইপের না হলে আপনি মেমোরি অ্যালোকেট করবেন কিভাবে? আপ, আপ, আপ।
সবাইকে রিকোয়েস্ট করছি একটু ছবি আঁকেন আপনারা। স্ক্রিন তো শেয়ার করা আছে, আপনারা এটারই একটু ছবি আঁকেন, ছবি এঁকে দেখেন আসলে জিনিসগুলো কি হচ্ছে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা থাকলে বলেন, আমি আবার 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 দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি মোটামুটি সবার ক্লিয়ার। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে ফাইন। তাহলে আপনাদের মোটামুটি আজকে আর কিছু পড়াবো না, কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেই, ভালো করে শুনেন। আপনাদের নেক্সট ক্লাসটা যেদিন হবে ওই দিন একটা কুইজ হবে। হ্যাঁ, তো কুইজটা হবে এরকম কিছু স্টেটমেন্ট দিয়ে দিব, এই যে এরকম কিছু স্টেটমেন্ট দিয়ে দিব, আপনারা প্রতিটা স্টেপে ছবি আঁকবেন। যেমন আপনাদের এই যে 1 নাম্বার স্টেপে থাকলো মনে করেন এরকম একটা লাইন, স্টার্ট ইকুয়াল টু নিউ নোট। তারপরে মনে করেন 2 নাম্বার স্টেটমেন্টে থাকলো যে স্টার্ট ডাটা ইকুয়াল টু 10। তারপর মনে করেন আপনাদের 3 নাম্বারে থাকলো হচ্ছে টেম্প ইকুয়াল টু নিউ নোট। ঠিক আছে, কি ব্যাপার, টেম্প ইকুয়াল টু নিউ নোট। ওকে, এরকম আপনাদের হচ্ছে 10টা স্টেটমেন্ট থাকবে বা হচ্ছে 15টা স্টেটমেন্ট থাকবে। আপনারা কি করবেন, খাতায় এগুলার ছবি আঁকবেন। যেমন 1 নাম্বার, এটার জন্য ছবিটা কি হবে, জাস্ট এইভাবে হচ্ছে স্টার্ট নামে একটা বাক্স দেখাই দিবেন। এইটার মতোই হইতে হবে একুরেট, এটাও কথা নাই। কেউ যদি চান এই যে স্টার্ট এটাকে হচ্ছে পয়েন্টার হিসেবে এইভাবে দেখাইতে পারে, মানে এইটা ডায়াগ্রামটা কি হবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি হচ্ছে দেখাবেন। তারপর 2 নাম্বারে কি হবে, এই যে স্টার্ট নামে একটা বাক্স তৈরি করলেন, এইটা হচ্ছে আপনার হচ্ছে ডাটা ফিল্ডের মধ্যে আপনি এখানে 10 লিখে দিলেন। এইটা যদি চান তাহলে কেউ এখানে হচ্ছে ডেটা ইকুয়াল টু 10 এইভাবে দেখাইতে পারেন। ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই, মানে আপনি যেভাবে দেখাইতে চান। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 3 নাম্বার লাইনে এসে যখন কাজ করবেন অবশ্যই আগের সবগুলা স্টেপ লিখে রাখতে হবে। অর্থাৎ আগের স্টেপ ছিল এটা লিখবেন। এটা লিখার পরে নতুন আপনার টেম্প নামে বাক্স তৈরি হয়েছে, বাক্স তৈরি করবেন। এবার এটাকে এই পাশে দেখতে পারেন, এই পাশে দেখতে পারেন, অসুবিধা নাই, বাট আগের স্টেপ গুলো রাখতে হবে। ঠিক আছে, এইটাই আপনাদের নেক্সট ক্লাসে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, আপনারা খাতায় ছবি এঁকে ওইটার একটা ছবি তুলে আপনি পিডিএফ করে ইএলএমএস এর মধ্যে আপলোড করে দিবেন। ওকে,
জি স্যার সিমুলেট করতে হবে শুধু। সিমুলেট মানে শুধু ছবি আঁকবেন, জাস্ট ছবি আঁকবেন, প্রতিটা স্টেপের ছবি আঁকবেন। অবশ্যই মানে মাথায় রাখবেন আগের স্টেপগুলো কোথায় থেকে থাকবে। কোথায় যাচ্ছে নেক্সট বাই নেক্সট এরকম ভাবে দেখাই দেব। রাইট, এই যে আমি এক্সাম্পল সহ দেখাই দিলাম, এইভাবে জাস্ট আপনি ছবি দেখবেন কার সাথে কার লিংক হচ্ছে। ঠিক আছে, এটা আপনি জাস্ট আপনি হচ্ছে খাতায় আপনি স্টেপ আপনি ছবি এঁকে ওইটা ছবি তুলে পিডিএফ করে আপলোড করে দিবেন। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শুরুতে বা শেষে বা মাঝখানে কোনো এক সময় এটা আমরা হচ্ছে মানে জাস্ট 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটা কুইজ নিয়ে নিব। ওকে, এটা হবে ওই দিন আমরা হচ্ছে এই কুইজটা নিয়ে নিব। আচ্ছা, আর আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি মনে হয় শেয়ার করি নাই, এটা আমি একটু বলে রাখি আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে এই যে আপনাদের হচ্ছে সিটি নিচ্ছি, এই যে ক্লাস টেস্ট নিচ্ছি, তারপরে কুইজ নিচ্ছি, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ঠিক আছে, এই সব কিছু আপনার মনে করেন যদি টোটাল যদি 10টা হয় তাহলে 10টার মধ্যে হচ্ছে 100 মার্কস, যে কোনো একটা বাদ দিব। ওই একটা বাদ দিয়ে মানে যেটা আর কি খারাপ হবে আপনাদের সেটা বাদ দিব, সেটা বাদ দিয়ে ওইটাকে 40% কনভার্ট করবো। ওকে, মানে প্রতিদিন যে এই যে আপনাদের ক্লাস টেস্ট হচ্ছে কুইজ, যেমন অলরেডি আপনাদের কিন্তু 3টা হয়ে গেছে। কিভাবে 3টা হয়েছে? একটা অ্যাসাইনমেন্ট ছিল, তারপরে লাস্ট ক্লাসে একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক ছিল, আজকে একটা কুইজ ছিল। এই হচ্ছে 3টাতে কিন্তু 30 মার্কস। সো আপনার হচ্ছে এরকম প্রায় 10টা 12টা থাকবে অ্যাসাইনমেন্ট কুইজ ক্লাস টেস্ট সব সহ। যে কোনো একটা বাদ দিব, একটা বাদ দিয়ে টোটাল যেটা থাকবে ওইটাকে 40% করব। তারপরে মিডে থাকবে হচ্ছে আপনাদের 30%, আর ফাইনালে থাকবে হচ্ছে আপনাদের 30%। ওকে, এই হচ্ছে 100%। আর আমরা চেষ্টা করব ফাইনাল থেকে এখান থেকে 30 থেকে 10 বাদ দিয়ে এই 10টাকে একটা 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 হচ্ছে প্রজেক্টের মধ্যে দিতে। ঠিক আছে, আর তাইলে ফাইনালটা আমরা শুধুমাত্র 20-এ নিয়ে নিব, আর 10 চলে যাবে প্রজেক্টে। এই হচ্ছে আপনাদের 100 মার্কস। সো এইভাবে আপনারা প্রিপেয়ার থাকবেন। অর্থাৎ প্রতিটি ক্লাসের যে অ্যাসেসমেন্ট কুইজ সিটি থাকে খুব ইম্পর্টেন্ট। ওকে, স্যার অ্যাসাইনমেন্টের কি একদিন টাইম বাড়ানো যাবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আজকেই তো লাস্ট ডেট স্যার, কিছু প্রোগ্রাম আসলে বাকি আছে তো এখনো। না, অ্যাসাইনমেন্টের ডেট বাড়ানো যাবে না। আমার একটা সেকশন 2 সেকশনে একটু সময় দিয়েছি, 7 দিন করে সময়। তো আপনি 7 দিনে 10টা প্রবলেম সলভ করতে না পারাটা এটা আসলে খুব প্রতিদিন এট লিস্ট আপনার 3 থেকে 4 ঘন্টা প্রোগ্রামে সময় দিতে হবে। আর সব দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কয়েকটা পারেন সে কয়েকটা ফেলবেন, অসুবিধা নাই। ওকে স্যার, দুই একটা বাদ গেলে সমস্যা নেই তো। হ্যাঁ, ওইটা সমস্যা নেই। ঠিক আছে, আপনি যতটুকু পারেন নিজে করার চেষ্টা করবেন। আচ্ছা, এই হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস তো হবে অ্যাজ ইউজুয়াল। তো আপনাদের নেক্সট ক্লাসটা তো হচ্ছে মানে হচ্ছে আপনাদের 22 তারিখে ক্লাসটা হবে। 29 তারিখে ক্লাসটা হয়তো বা হবে না, কারণ ওই দিন আমি হচ্ছে ট্রাভেল করবো, আমি একটু দেশের বাইরে যাব। ওই দিনের ক্লাসটা হয়তো হবে না। এখন দেশের বাইরে যাওয়া আমি এটা শিওর না, যে দেশে যাব ওই দেশের ফ্লাইট যদি ক্যান্সেল না হয়ে যায় তাহলে যাব, আর যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তাহলে যাওয়া হবে না। দেশের অবস্থা তো বলা যাচ্ছে না। তো আমরা নেক্সট আমরা হচ্ছে 22 তারিখে বলে দিতে পারবো 29 তারিখে ক্লাসটা হচ্ছে কি হচ্ছে না। যদি 29 তারিখে ক্লাসটা না হয় তাহলে সেই ক্লাসটা আমরা তার আগের বৃহস্পতিবার দিন করে ফেলবো, অর্থাৎ 26 তারিখে আমরা হচ্ছে করে ফেলবো। হ্যাঁ, ওকে স্যার। বৃহস্পতিবার আপনাদের কোনো ক্লাস নাই, তো ওই দিন আমরা হচ্ছে একই টাইমে 2টা থেকে এই ক্লাসটা করে নিব। যদি 29 তারিখে আমার যাওয়া হয়, আশা করি 22 তারিখে বুঝতে পারবো, আগামী সপ্তাহে বুঝতে পারবো যাওয়া হচ্ছে কিনা, যদি ফ্লাইট ক্যান্সেল না হয়। আর আমি এখানে 1 মাস থাকবো, যেখানেই থাকি সমস্যা নেই, ক্লাস তো অনলাইনই হবে, তো অসুবিধা নেই। আশা করি শুধু একটা ক্লাসে হ্যাম্পার হবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে বলে দিব আর কি, যে 29 তারিখে ক্লাসটা কি 29 তারিখ হবে নাকি আমরা 26 তারিখে নিয়ে নিব। ওকে ওকে স্যার, ঠিক আছে। তাহলে আজকে যে ক্লাসটা করালাম একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। ওকে, আশা করি সমস্যা থাকবে না, কোনো প্রবলেম থাকলে আমাকে ফোন দিতে পারেন। ঠিক আছে স্যার, অ্যাসাইনমেন্টের নাম্বার প্রবলেমটা একটু মানে বুঝিয়ে দেওয়া যাবে কোশ্চেনটা? স্যার, অ্যাসাইনমেন্টের 9 নাম্বার কোশ্চেনটা একটু বুঝিয়ে দেওয়া যাবে, মানে ভালো। অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসে আলোচনা না করি, আপনি আমাকে ফোন দিয়ে এক ফাঁকে আমি আপনাকে ফোনে হিন্টস দিয়ে দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসে কথা বলা আপনাদেরকে আরো অনেক প্রবলেম দিব। ক্লাসে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করলে আসলে অনেক ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, বা মেল পাঠান, আমি আপনাকে হিন্টস দিয়ে দিব। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।